ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 63। হেলথ কেয়ার হসপিটাল, রুম নম্বর 555। সাদা ধবধবে বিছানায় প্রায় অধমূর্তি নিথর শরীরে পড়ে আছে। হাতে ক্যানুলা, মুখে অক্সিজেন মাস্ক। হুঁশ নেই আজ প্রায় 4 দিন। আল্লাহর দয়ায় শুধু নিঃশ্বাস পড়ছে কোনো মতে। একটানা কয়েক ঘন্টা যাবৎ বসে চিন্তার দরুন আবির্ভাবের ঘাড় কোমর ব্যথায় টনটন করছে। আবির্ভাব শরীফ টানটান বসতেই আচমকা লাফিয়ে উঠল। খুশিতে মৃদু চিৎকার দিয়ে বলল, ভাই তুই বেঁচে আছিস। আবির্ভাবকে হঠাৎ চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে দেখে ধরপড়িয়ে উঠল শুদ্ধ। ভয়তে কণ্ঠে চেয়ে বলল, কি হয়েছে বলে সামনে তাকাতে সেও থমকে গেল। খুশিতে দুই হাত চোখ চোখ এবং চোখ চিকচিক করে উঠল তার। প্রণয় হালকা হালকা সেন্স ফিরছে। সে দুর্বল চোখে দৃষ্টি ফেলে তাকানোতেই দুই বন্ধুর দিকে। ওরা টলমল চোখে তাকিয়ে আছে তার দিকে। দুজনকে দেখে মনে হচ্ছে 4 দিন পর তার নিজের প্রাণ পুনরায় ফিরে পেয়েছে। প্রণয় নিজের অবস্থা বুঝতে পারল না। পুনরায় চোখ বন্ধ করে নিতেই সব মনে করার চেষ্টা করলো, তবে মনে করার বেশ বুকের ব্যথাটাই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্রণয়ের বুকের ব্যথার তীব্রতায় চোখের বিকৃতি ঘটল। ঘটনার আগে মুহূর্তে সব বুঝতে পেরে দুই বন্ধুর অকথ্য ভাষায় কিছু গালি দিল। দুর্বল কণ্ঠে থেমে গিয়ে বলল, কোন শালারে আমাকে এখানে নিয়ে এসেছিস? শুধু একবার নামটি জানতে পারি, গুলি করে 72 লাখের খুশি উড়িয়ে দিব তোর। হ্যাঁ, এখন মারবে না, একটু পরে মারবে। তা নাই ঠিক, এখন অবস্থাতে মুখ দিয়ে চটং চটং কথা বেরোচ্ছে। তবে প্রণয়ের কথা শুনে ওরা দুজনেই রেগে গেল। ওরা কিনা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই শালাকে তুলে নিয়ে এসেছে। আর আবির্ভাব নিজের মেজাজ ঠিক রাখতে পারল না। পাশে পড়ে থাকা লোহার স্টিকটা হাতে তুলে নিল। শুদ্ধের উদ্দেশ্যে দাঁত কিরমির করে বলল, এই ধর তো ওই শালারে। আর ওর 72 লাখ যদি খুলে না দেখি তাহলে আমার নাম আবির্ভাব নয়। আবির্ভাব রাগে ফুঁসতে থাকে। ডান্ডার বাড়ি মাটিতে পড়বে না, একদম পেছনে পড়বে। ঝাপটে ধরল শুদ্ধ। মৃদু চিৎকার দিয়ে বলো, শান্ত হ, ওই শালা অসুস্থ, এখন মারলে মরে যাবে। আবির্ভাব রেগে আগুন হয়ে গেল। এই ছাড় ছাড় বলছি, ধরবি না আমায় বলে প্রণয়ের পায়ে সজা একটা বাড়ি মেরে দিল। বুকের ব্যথা আর পায়ের আঙ্গুলে ব্যথায় কুচকে গেল প্রণয়ের ভুরু জোড়া। শুধু আবির্ভাবের হাত থেকে লোহার স্টিকটা নিয়ে ফেলে দিল। আবির্ভাব আবার তেড়ে গিয়ে বলল, এই শালা মরে যেতে চাস? আয় তোকে গলা টিপে মেরে দেই। শালা সঠিক সময় যদি না যেতাম কি হতো তোর? প্রণয় ঠোঁট কামড়ে হাসলো। ব্যথা গেলে এক কথায় জবাব দিল, মরে যেতাম। এবার আবির্ভাবের মাথায় যেন আগুন ধরে গেল। শুধু অসহায় বেগতিক দেশে কথা কাটাতে বলো, তুই ওকে নিয়ে পড়ে আছিস? তোর বউ অনেকবার ফোন করেছে, তখন যা কথা বলে আয়। বউয়ের কথা উঠতে শান্ত হয়ে গেল আবির্ভাব। সিরিয়াস মুখে ফোন নিতে বলল, সত্যি তো তাই। আবির্ভাব এবার দুই বন্ধুর দিকে তাকিয়ে মেসেজ লিখলো, আমার আসতে দেরি হবে, তুমি জেগে থেকো না, খেয়ে ঘুমিয়ে পড়ো। মেসেজ সেন্ড করে রেখে কেবিন থেকে চুপচাপ বেরিয়ে গেল আবির্ভাব। হঠাৎ করেই ভোল বদনের কারণ বুঝলো না শুদ্ধ, তবে ভারী দীর্ঘশ্বাস ত্যাগ করলো প্রণয়। বিকেল 3টা। শিকদার বাড়ির বাচ্চা বুড়ো সবাই দল বেঁধে শপিং মলে তুলে আনতে গেছে, কারণ কালকে ঈদুল ফিতর। তাই আজকে পুরো শপিং মল যেন ঝেড়ে মুছে সাফ করে দিবে শিকদার বাড়ির শাহজাদা শাহজাদিরা। তাই বাসায় বর্তমানে কেউ নেই বললেই চলে, কেবল আছে প্রিয়তা, ইয়ানা আর একজোড়া কপত কপতি। সবাই শপিংয়ে যাবে শুনে অনেক খুশি হয়েছে ইনায়া যাওয়ার জন্য বায়নাও ধরেছিল, কিন্তু ভার কয়েক চোখ রাঙানোয় আর যেতে পারেনি। প্রিয়তাকে অনেক দৈত্য মতন করা হয়েছে, প্রিয়তাও রাজি হয়নি। আর 3 দিনের মধ্যেই প্রেমের একটা বিরাট আর্ট এক্সিবিশন। তাই প্রেমও যায়নি। অনুশ্রী বেগম যখন উষাকে বলেছিল, ছোট বউ রেডি হয়ে যাও, শপিং মলে যাবে, তখন প্রেম ভরা আসবার আসলে দাঁড়িয়ে কটকট জানিয়ে দেয়, নাম্মু তোমরা যাও, আমার বউ আমার সাথে থাকবে বলে চুপচাপ বইয়ের হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়েছিল। বড়ার সম্মুখে ছেলে রেহেন কথায় লজ্জায় পড়েছিল 4 কর্তা গিন্নি। তাদের বাড়ির সব ছেলেরা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে ছোট ছেলে। সে ছোট ছেলে সবসময় স্বল্পভাষী গম্ভীর মেজাজি ছিল, সে আজ ঠোঁটকাটা। তবে এসব দেখে মোটেও মনক্ষুণ্ণ হয়নি অনুশ্রী বেগম। তিনি মনে মনে বড় শান্তি পায়, কারণ তিনি কোনো একটাই চেয়েছিলেন। নামাজের শেষে সকল মোনাজাতে শুধু একটাই প্রার্থনা করতেন, ওনার সব ছেলে মেয়েগুলো যেন জীবনে উপযুক্ত জীবনসঙ্গী পায়, তারা যেন সুখে থাকে, খুশিতে থাকে।
বাড়ি ফাঁকা থাকায় নিরিবিলি নীরব পরিবেশ। চৈত্র বিকেলে মিঠে রোদ এসে গায়ে লাগছে, সোনালি রোদের আভায় চকমক করছে গোলাপি গালের ফর্সা চামড়া। অদূরে ইচ্ছেমতি নদী প্রবাহিত হচ্ছে মাতাল বাতাসে উড়ে, লাল রঙা শাড়ির আঁচল। তবে সেসবে ধ্যান নেই উষার। সে চায়ের কাপে চুমুক দিতে দিতে দূরে শস্য শ্যামল ধানের জমির দিকে তাকিয়ে আছে একদৃষ্টে। তবে আচমকাই নিজের খেয়াল হারালো উষা। শরীরে খেলে গেল এক চেনা সুখের শিহরণ। খয়েরি ঠোঁটে খলছে এক টুকরো দীপ্তিময় হাসি। হালকা হালকা গরমের মধ্যেও ঘামে ভেজা শীতল কোমরে উষ্ণতার স্পর্শ পেতেই নারী শরীর শিউরে উঠল যেন তার। কানের কাছে বাতাসে মৃদু গুঞ্জনের সাথে শোনা গেল প্রিয় সেই কণ্ঠ। পরন্ত বিকালে বরকে ফেলে একা একা চা খাওয়া হচ্ছে, এ যে বড় অন্যায়। উচ্চারিত শব্দের তরঙ্গতরিতের সাথে তপ্ত নিঃশ্বাস ফেলে গরম ভাব এসে পড়ল যেন উষার কানে লতিতে। পুরুষালী বলিষ্ঠ দুহাতের বন্ধনে আদরে জড়িয়ে গেল তনু শরীর। প্রেম পা টিপে টিপে এসে পিছন থেকে জড়িয়ে নিল বউকে। উষা পিঠ চেপে আছে একদম প্রেমের বুক বরাবর। প্রেম পুনরায় বলল, এক কাপ চায়ের সাথে আমাকেও খেতে পারো বউ। উষা চায়ের কাপটা রেলিংয়ের ওপর রেখে দিয়ে প্রেমের দিকে ঘুরলো। দুহাতে স্বামীর গলা জড়িয়ে সন্ধিহান কণ্ঠে বলল, আপনি তো এমনিতেও নষ্টপুরুষ হয়েছিলেন, আগে তেমন ছিলেন না, তবে দিন দিন এমন নষ্টমী কোত্থেকে শিখলেন? বইয়ের এমন কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রেম। উষার কোমর চেপে ধরে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শাড়ির আঁচল সরিয়ে ফর্সা পেটে স্লাইড করতে করতে অধীর কণ্ঠে বলল, ঘরে এমন রসমালাই থাকলে বউ কোনো পুরুষই সুচরিত্রবান পবিত্র থাকতে পারে না। তারা মূলত জটিল গোপন সমস্যায় আক্রান্ত বউ, যারা কিনা কন্ট্রোলভাবে থাকে। প্রেমের উষ্ণতা এবং ধীরে ধীরে যেন উষার শরীরে বৃদ্ধি পেতে থাকলো। উষা প্রেমের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে হাত রাখলো। প্রেমে জল আইন অনেক শার্প অ্যান্ড অ্যাট্রাকটিভ। উষা চাপা কৌতূহল দেখিয়ে বলল, গোপন সমস্যাটা আবার কি? উষার কথায় ঠোঁট কামড়ে হাসলো প্রেম। উষাকে রেলিংয়ের এক পাশে ঠেলে দাঁড় করালো। ঘাড়ের ওপর থেকে উঁচু চুলগুলো সরিয়ে সেখানে ওষ্ঠ ছুঁয়ে দিল। পুনরায় সেখানে নিজের খোঁচা দাড়ির ঘষা দিয়ে বলল, তোমার স্বামীও যদি গোপন সমস্যা থাকে তবে বুঝতে পারতে। সুন্দরী স্বপ্ন সুন্দরী, কত ধানের কত চাল। খোঁজে খোঁজে দাঁড়িতে ব্যথা লাগছে উষার, তবুও ভালো লাগছে। কিন্তু প্রেমেটা কি বললো? উষা পুনরায় কৌতূহলী হয়ে শুধালো, সমস্যা রাখলে তো সমস্যা বাড়বে, সবাইকে বললেই তো সমস্যার সমাধান হবে। আর আমার বউয়ের গোপন সমস্যা ওপেন সমস্যা, কোনো সমস্যাই নেই, বুঝলেন? বউয়ের কনফিডেন্স দেখে প্রেম নিজের পুরুষত্বের প্রতি বিরাট গর্ববোধ করলো যেন এই মুহূর্তে। শিউষা চোখে চোখ রেখে শুধালো, তুমি জানো গোপন সমস্যা কি? উষা দুপাশে নাসূচক মাথা ঝাঁকালো। প্রেম পুনরায় ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলে, যাদের গোপন সমস্যা তারা বড়ই অবাকারে বউ, তারা চাইলেও আমার মতো বউকে রান্না করাতে পারে না। উষা সহসা ভুরু কুঁচকে গেল। কেন? প্রেম উত্তর দিল না, ঠোঁট কামড়ে হাসলো। মাথাটা তার শয়তানি বুদ্ধিতে কিলবিল করছে। বউ তার কাল রাতের ভালোবাসা না দিয়ে ঘুমিয়ে পড়েছিল, তার সুদ তুলতে হবে এখন। তাই অসংলগ্ন হাতের ছোঁয়ায় উষাকে একটু একটু করে পাগল করে দিতে লাগলো প্রেম। উষার কথার প্রতিউত্তরে না করে ঘুরিয়ে দিল। কপালে আদর পেয়ে উষার পেটে যেন প্রজাপতি উড়ে যেতে লাগলো। সুখের শিহরণ ছড়িয়ে পড়তে লাগলো রগে রগে। প্রশ্ন উত্তরে জটিলতা ভুলে গিয়ে এসেও কি করবে বুঝতে পারল না। একসময় উষা ব্যাকুল হয়ে উঠল, ঘরে চলো প্রেম। বইয়ের শ্বাস প্রশ্বাসের ঘনতা একদৃষ্ট অকুলতা দেখে বিশ্বজয়ের হাসি দিল প্রেম। বইয়ের চুল আঁকড়ে ধরে স্থবির অন্তিম চুমুখে বলল, বাই বাই বউ, রাতে দেখা হবে, বলে উষাকে ছেড়ে দিল প্রেম। উল্টা দিকে ঘুরে চলে যেতে পেছন থেকে হাত টেনে ধরল উষা। লজ্জায় মিশ্রিত অসহায় বলল, প্লিজ যেও না, আই ওয়েন্ট টু ইউ। প্রেম পেছনে ফেল। বইয়ের কাতর চোখ দুটো দেখে প্রেমের বুকের ভেতর ধক করে উঠল। সে আবারও বইয়ের আবদার ফেলতে পারে না। প্রেম মনে মনে নিজের প্রতিশোধ স্পৃহা গালি দিয়ে বলল, চুলকানো যাক বালের প্রতিশোধ। প্রেম চিন্তা ভাবনা ছুঁড়ে ফেলে এক ছুটে গেল উষার কম্পিত ঠোঁটে। হার্ড ক্রিস, তার কখনো তেরামি করবে আমার সাথে? উষা তরিতে দুপাশে মাথা নাড়ল। সে তেরামি করবে না, স্বামী যা বলবে তাই মানবে। প্রেম বাঁকা হেসে বলল, মনে থাকবে। উষা উপনিস মাথা ঝাঁকালো। গুড গার্ল। উষার শার্ট থেকে
শার্ট ছেড়ে প্যান্টে হাত দিতেই নিজের চোখ বড় বড় করে ফেললো প্রেম। উষার হাত টেনে আটকে দিয়ে বলল, কন্ট্রোল বউ, কি করছো? নিজের স্বামীর ইজ্জত কি সারা দুনিয়াকে দেখাতে চাও? উষা অসহায় চোখে তাকিয়ে রইল প্রেমের দিকে। বাঁকে সে কোলে তুলে নিল, ছাদ থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিজের থেকে, আমার কাছে সে ধরা দিয়েছে স্বপ্ন সুন্দরী, আজকে কেঁদে ভাসিয়ে দিল তোমাকে ছাড়াছাড়ি হবে না। উষা এসব শুনল না, প্রেম ওর মাথায় পুরো নষ্ট করে দিয়েছে। উষা গোসল সেরে টাওয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। প্রিয়তা গোসল সেরে তাওয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার অতিরিক্ত লম্বা চুলে বেয়ে পড়া পানিতে টাইলস আর মেঝে ভেজে চুপচুপে হয়ে যাচ্ছে। প্রিয়তা তা মুছতে ব্যস্ত, চুলের পানিতে মেঝে ভেসে যাচ্ছে দেখে বিরক্তিতে প্রিয়তার চোখে মুখে বিরক্ত হলো। সে দ্রুত তাওয়ালিটা ছুঁড়ে ফেলে হেয়ার ড্রায়ার জ্বালাতে লাগলো চুলে। প্রিয়তা 4 বছর আগে হাঁটু পর্যন্ত চুলগুলো এখন হাঁটু থেকে আরো 1 আঙ্গুল নিচে নেমে গেছে। আরো কিছুটা নামলে হয়তো পায়ের গোড়ালি ছুঁয়ে যাবে। প্রিয়তা 4 বছর আগে চেয়েছিল এই হাঁটু ছোঁয়া চুলগুলো কেটে কাঁধ অব্দি করে ফেলবে, এত বড় চুল তার কোনো কালেই লাগে না। কিন্তু এই চুলের কাঁচি চালাতে গেলে প্রিয়তার মনে হয় কাঁচি চুলে নাই যেন তার কলিজে চালানো হচ্ছে। প্রিয়তা বোঝে না মায়াটা আসলে কার জন্য, চুলের জন্য নাকি চুলের প্রতি আসক্ত মানুষটার জন্য। কিন্তু কি লাভ? যাই হোক, এত বড় চুল তার ভালো লাগে না, এটা তো আগের মতোই করা হবে। প্রিয়তা ভাবতে ভাবতে চুলকালো, তারপরে চুলগুলো শুকিয়েও ফেললো। তার মধ্যেই বাহির থেকে বেরিয়ে এলো শব্দ, প্রিয় আসবো। দরজার ওপাশে দাঁড়িয়ে অনুমতি চেয়ে আছে যে, তার দিকে তাকিয়ে অবাক হলো যেন প্রিয়তা। এটা ভেবে ভুরু কুঁচকালো যে সে হয় ডায়ার ড্রেসিং টেবিলের ওপর রেখে দরজা দিকে ফিরল। দরজার কাছে ইনায়া অভিরাজের হাত ধরে দাঁড়িয়ে আছে। প্রিয়তা পুনরায় আয়নার দিকে ফিরে ব্যঙ্গ করে বলল, বাবা তুই এত ভালো হলি কবে? আবার অনুমতি চাইছিস? 4 বছরে দেখি এই বাড়ির মানুষদের কত রং ঢং পাল্টে ফেলেছে। প্রিয়তার সুচালো কথায় গভীরতা বুঝলো ইনায়া। তবুও মনে দুঃখ পাওয়ার কোনো ভুল করলো না সে, কারণ ওর সাথে এই বাড়ির মানুষ যা করে, ইনায়া হলে তা কখনোই এদের মুখ্য দর্শন করতো না। ইনায়া আস্তে আস্তে হেঁটে প্রিয়তার বিছানার কাছে এসে বসলো। একটু হাঁটতে হাঁপ ধরে গেছে মেয়েটার। একটু জিরিয়ে নিয়ে বলল, অনুমতি নিতে হয়, কারণটা বলা যায় না। তুই যদি বিরক্ত হোস, আফটার অল তুই বিলেত ফেরত, এখন তো আমার বন্ধু বলতেও ইজ্জতে বাঁধবে, এটাই তো স্বাভাবিক। ইয়ানার খোঁচা মারা কথায় প্রিয়তার ঠোঁট উল্টে তার ছেলের হাসি বেরিয়ে এলো। বিদ্রুপ করে বলল, আমি তোর জামাই আর শ্বশুরের মতো না যে গিরগিটির মতো রং পাল্টাবো ক্ষণে ক্ষণে। আমার স্বামীকে খুব ঘৃণা করিস, তাই না রে? আপন ভাই কথাটা আওড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়ল প্রিয়তা। এভাবে হাসার তো কখনোই হাসে না সে। প্রিয়তার এই হাসির গভীর হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণা মিশানো সমপাহাড় অভিযোগ দেখতে পেল ইনায়া। ফলে বুকের কোথাও একটা চিনচিন ব্যথা অনুভব হলো। প্রিয়তা হাসতে হাসতে বসে রইল ইয়ানার পাশে। কয়েক সেকেন্ড পর হাসি থামিয়ে দিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে কণ্ঠে চাপা ক্রোশ মিশিয়ে বলল, তোর জামাই আমার আপন ভাব। সিরিয়াস ভাই, সিরিয়াসলি তোর লজ্জা করে না কথাটি বলতে? আমার এই পৃথিবীতে আপন স্বজন কেউ নেই, তারা তাদের স্বার্থে বাঁচে, আমি স্বার্থে বাঁচি না, তবে তারা আমাকে বাঁচিয়ে রেখেছে তারই সাথে। কথাগুলো বলতে বলতে প্রিয়তার চোখ চিকচিক করে ওঠে। ইনায়া আর কিছু বলার মতো খুঁজে পেল না। এই বাড়ির মানুষ যে এত অদ্ভুত আর রহস্যময় তা এই বাড়িতে বিয়ে না হলে হয়তো কখনোই জানতে পারতো না ইনায়া। এমনকি এই বাড়ির মানুষদের বাড়ি থেকে যেমন মনে হয়, ভেতরটা তেমন থেকেও বেশি মোটা। প্রিয়তা কিছুক্ষণ থেমে থেকে একটু ভেবে বলল, এখানে আছি তো প্রায় 15 দিন হতে চলো, কিন্তু এ বাড়ির মানুষ এত কম কেন? প্রশ্ন যেন। প্রিয়তা আসলে এটা নয়, কিন্তু এই প্রশ্ন করলে তা ঠিক বুঝতে পারলো না ইনায়া। তাই সে তাচ্ছিল্য করে বলল, খুব সুন্দর মতো সব দোষ চাপালি আমার জামাইয়ের ঘাড়ে। নিজেকে প্রশ্ন কর, আসলে কি সব দোষ আমার জামাইয়ের? তোর সাথে যা হয়েছে তার জন্য আসল দোষী কে? তাকে তুই কখনো ঘৃণা করিস না, দেবী ভালোবাসিস, আবারও জানতে চাচ্ছিস সে কোথায়? ইনায়ার প্রশ্নের জবাব দিল না প্রিয়তা। ইয়ানা খুব
করে পুনরায় বলল, এত দ্বিধাচারিতা করিস না প্রিয়, তোর খারাপ কেউ চায়নি। হ্যাঁ, যা হয়েছে তোর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু এইসবের জন্য আসল অপরাধী কে সেটা তুই খুব ভালো করেই জানিস। এত কথা যে তোর কাছ থেকে জানতে চাইনি, ইচ্ছে হলো তাই বললাম, না বলতে চাইলে চুপ থাক বলে বিরক্তি প্রকাশ করলো প্রিয়তা। সে এই বাড়িতে আসতে চায়নি ঠিকই, কিন্তু এসে তো পড়েছে, আর কিভাবে এসেছে তাও জানতে পারছে না। তবে এটা বেশ নিয়ে তার বিশেষ মাথাব্যথাও নেই। তবে এটাই তার আফসোস, কিডন্যাপ করেছিল কখন, মেরে ফেলতো, অক্ষত ছেড়ে দিল কেন? বালের কিডন্যাপ। প্রিয়তার রং ঢাক না দেখে পুনরায় প্রশ্ন ছুড়ল, বড় আপু কোথায়? এই 10 দিনে একবারও দেখলাম না যে কেন? এই প্রশ্নে একদম চুপ মেরে গেল ইনায়া। কি জবাব দেবে বুঝতে পারল না। অভিরাজ মায়ের পাশে বসে তখন থেকে একদৃষ্টে দেখছে প্রিয়তাকে। ছোট্ট অভিরাজের মনটা আনচান করছে এই আন্টিটার কোলে চড়ার জন্য, কিন্তু আন্টিটার কর্কশ মেজাজ আর রাগের বহিঃপ্রকাশ দেখে ভয় পেয়ে বলতে পারছে না। ইনায়া প্রিয়তার প্রশ্নের জবাব দিল না। তার কাছে মিথ্যা বলার চেয়ে চুপ থাকাটা স্নেহ। অভিরাজ নিজের ইচ্ছা দমাতে পারল না। অজান্তে নিজের ছোট ছোট হাতে প্রিয়তার হাত চেপে ধরে বলল, কারো হাতের স্পর্শে চমকে উঠল প্রিয়তা। ছোট ছোট হাত দুটোর দিকে তাকাতে প্রিয়তার আঙ্গুল চেপে ধরেছে। প্রিয়তা আর প্রীতমের মধ্যে একদম হুবহুল নীল চোখের একটা ভীষণ মিল রয়েছে, তেমনি এই বাচ্চাটার মাঝেও মিল। বোধহয় অনেকটা প্রিয়তার মতোই, কারণ অভিরাজ তার বাবা মার মতো দেখতে হয়নি। বাচ্চাটা দেখে প্রিয়তার মন কেমন মায়া মমতা কাজ করলো। অভিরাজ হাত বাড়িয়ে দিয়ে ভাঙা শব্দ উচ্চারণ করলো, আমি কোলে উঠবো। বাচ্চাটার দিকে তাকাতে প্রিয়তার মনটা স্নেহ মায়া মমতায় পরিপূর্ণ হয়ে গেল। এটা প্রিয়তার ভাইয়ের ছেলে, মানে নিজের রক্তের বাচ্চা। ভাবতে প্রিয়তার চোখ দুটো টলমল করে উঠল। প্রিয়তার এই বাচ্চাটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, মন পুড়তে লাগলো তার। সে চোখ দুটো মুছে নিয়ে দু হাতে অভিরাজকে তুলে নিল কোলে। অভিরাজে টকটকে গালে টুপুস টুপুস করে কটা চুমু খেয়ে বলল, তোমার নাম কি বাবা? অভিরাজ এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই আন্টির কোলে বসতে পেরে সে শান্ত পেল। ইনায়া পাশ থেকে ধমকে বলল, ফুপিমণি তোমাকে কি জিজ্ঞাসা করছে অভিরাজ? অভিরাজ বিষময় সূচক প্রিয়তার দিকে তাকিয়ে আদর কণ্ঠে বলল, ফুপিমণি। প্রিয়তা আর নিজেকে সামলে রাখতে পারল না। অভিরাজকে বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। ভাইয়ের প্রতি তার আকাশসম অভিযোগ থাকলেও পারসম ভালোবাসা প্রিয়তা চেয়ে ভাইয়ের বুকে যেতে পারছে না। বিধায় ভাইকে অংশরূপে বুকে জড়িয়ে নিল ভাইয়ের রক্তকে। ইনায়া সব বোঝে, কিন্তু প্রিয়তাকে কিছু জানানোর স্পর্ধা যে তার নেই। শুধু সে জানে এই বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ সব কিছুই জানে, কিন্তু কারো কাছে কিছু বলার বা প্রকাশ করার সাহস নেই। যা হয়েছে বা যা হবে সব কিছু চুপচাপ মুখ বুজে সহ্য করা ছাড়া কোনো গতি নেই তাদের। প্রিয়তা অভিরাজকে অনেক অনেক আদর করতে লাগলো। অভিরাজ অনেক ইন্ট্রোভার, অচেনা মানুষের সাথে সহজে মিশতে পারে না, কিন্তু প্রিয়তার সাথে মিশে খিলখিল করে হাসছে। এটাই তো রক্তের টান। মানুষ মুখে না বলেও রক্তের টান ঠিকই চিনে নেওয়া যায়, তার আপন কে পর। অভিরাজ নিজের তুলো তুলো হাতে প্রিয়তার গাল ছুঁয়ে দিয়েছে। পুপি, তোমার চোখগুলো আমার মতো, আমার পাপ্পার মতো। এত বছর পর প্রথমবার প্রিয়তার ভীষণ ভালো লাগছে। বেশ কিছুক্ষণ হাসলো ইনায়া অভিরাজকে প্রিয়তার কাছে রেখে নিজের ঘরে চলে গেছে। অনেক চেষ্টা করে অভিরাজকে নিজের সাথে নিয়ে যেতে পারেনি। সে একেবারে গ্লোর মতো চিপসে গেছে যেন প্রিয়তার সাথে। ইতিমধ্যে শপিং সেরে শিকদার বাড়ির সকলে বাসায় ফিরে এসেছে। বাড়ির গিন্নিরা চাঁদ রাতে তোড়জোড় শুরু করেছে। প্রিয়তার রুমে ভিড় জমিয়েছে অভিরাজ, অবনী, তন্ময়, থিরাথরি আরও অনেকেই। বিছানায় প্রায় ছোটোখাটো একটা শপিং মলে পরিণত হয়েছে। সবাই মিলে হইচই করছে, কিনে আনা জামা দেখছে, মেহেদি সিলেক্ট করছে। চাঁদ দেখা গেলে মেহেদি পরার প্রতিযোগিতা শুরু হবে। সারা বাড়িতে উৎসব রব। নতুন সাজে সেজে উঠেছে শিকদার বাড়ি, যার আনাচে কানাচে বয়ে চলেছে আনন্দের ফোয়ারা। আত্মীয় স্বজন, মেয়ে জামাই, বাচ্চা কাচ্চায় পরিণীতার পৃথাও এসেছে ঈদ উপলক্ষে। শিকদার বাড়িতে হেসেলে চলছে বিশাল রান্নাবান্নার আয়োজন। অনুশ্রী বেগম নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছে সবকিছু। রিনা খান ওরফে শাশুড়ি ফরমাইশ শুনতে শুনতে জীবন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তৃষা আর পূর্ণতার। ইয়ানা বেঁচে গেছে প্রেগনেন্টের দোহাই দিয়ে, যদিও ও কাজে হাত লাগায় পৃথা, পরিণীতা, শ্বেতা, প্রেরণা, অনুশ্রী, অননা বেগম, অর্থি বেগম, আরও অনেক মহিলা। রান্না হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি ও উপাদেয় সকল পদ। ঈদকাল হলেও রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে আজ থেকেই। তবে সকালে আগের
মতো থাকলেও অনুশ্রী বেগম আর আগের মতো নরম সরম নেই। তিনি আজকাল প্রচন্ড খিটখিটে হয়ে গেছে। পান থেকে জুস খসলে বউদের সাথে খিটখিট মেজাজে কথা বলেন। যেন নিজের মেজাজটাকে তিনি এখন আর ধরে রাখতে পারেন না। তিনি যেন আজ নিজের মধ্যে নেই। শ্বেতা একদিকে ছানা ঢোলে ঢোলে রসগোল্লা বানাচ্ছে, অন্যদিকে উষা বড় একটা কড়াইতে দুটো বড় এলাচ আর আধা গামলা পানি দিয়ে চিনির শিরা বানাতে ব্যস্ত। পূর্ণতা মাছ ভাজছে আর পরিণীতা সেমাই বানাচ্ছে। প্রেরণা মিক্সার গ্রাইন্ডে চালের গুঁড়ো করছে। শ্বেতা একটা বড় স্টিলের থালায় প্রায় 50 পিসের মতো মিষ্টি বানিয়ে রাখে। অনেকক্ষণ ধরে একইভাবে ঠায় বসে থাকায় তার ঘাড় ব্যথা করছে। অনুশ্রী বেগম মিষ্টিগুলো দেখে মুখ কুঁচকালেন। চাপা বিরক্তি প্রকাশ করে বলল, আহা, এভাবে এক একটা গোল কর, এমন চ্যাপসা কেন হচ্ছে? বলে একটু ছানা হাতে নিতেই নিজের তালু সাহায্যে মিষ্টিটা পারফেক্ট শেপ বানিয়ে দেখালেন। তারপর ঠিক একই রকম ভাবে আরেকটা নতুন শেপ দিলেন। এভাবে বানাও। সে তা হতাশার নিঃশ্বাস ছাড়ে। আচ্ছা বড় মামি, ঈদ তো কাল, তাহলে আজ এত কিছু রান্না করছো কেন? এত এত খাবার কে খাবে? সে তার প্রশ্নে অনুশ্রী বেগম গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। তিনি একটু রহস্য করে বললেন, আজ আমার বিশেষ দুজন মেহমান আসবে। তাছাড়া বাড়ির মেয়ে মেয়ে জামাই নাতি নাতনি আরো কতজন আছে। তাই বেশি কথা না বলে কাজে মন দে। সে তা আবারও হতাশ হলো। তবে সত্যি বেশি কথা বাড়ালো না সে। অনুশ্রী বেগম মেয়ের কথা মতো কাজ করতে দিয়ে মনোযোগ দিল সে। চার কর্তা সহ রাজ, প্রীতম, প্রেম, অরণ্য, সমুদ্র ড্রয়িং রুমের সোফায় বসে মসজিদের বিরাট একটা মিলাদ পড়ানোর ব্যাপারে আলোচনা করছে। তাদের সাথে আজ বাড়ির মেজ জামাই পৃথার পর সাজিদ আর পৃথা 4 বছর বয়সী সমাজের সন্তান প্রীত আর প্রীতা। সদস্য যত ঘনিয়ে আসছে বাড়ির পরিবেশ তত গমগমে হয়ে উঠছে। অনুশ্রী বেগম শত দরজার সামনে দাঁড়িয়ে ব্যস্ত পায়ে পায়চারি করছে, যেন কারো আসার অধীর অপেক্ষা। ওনা থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে শ্বেতা, পরিণীতা, উষা, পূর্ণতা, প্রেরণা। তারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। পূর্ণতা উষার কানে কানে বলল, কে এমন আসবে বলতো ছোট? যে আমাদের শাশুড়ি। রিনা খান নিজে তাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। উষা নামুচার ভঙ্গিমায় বলল, জানি না ভাবি, তবে মনে হচ্ছে ভিআইপি কেউ আসবে। প্রেরণার পাশে দাঁড়িয়ে সন্ধিহান কণ্ঠে বলল, রহস্যময়। এর মাঝে খলিল শিকদার বাড়ির বাইরে থেকে কোথায় গাড়ির হর্ন শোনা গেল। প্রিয়তা নিজের ঘরে বসে বাচ্চাদের সাথে কথা বলছিল, কিন্তু নিচ থেকে অনেকগুলো গাড়ির বিরক্তিকর হর্নের শব্দে প্রিয়তার মাথা বের করলো। কপালে চেপে ধরে ভাবনা, এই ভরসন্ধ্যায় কোন আপদে সে উদয় হলো। প্রিয়তাকে আসতে দেখার উদ্দেশ্যে বিছানা থেকে নেমে ধীর পায়ে বেলকনির দিকে দাঁড়ালো। দৃষ্টিপাত করলো নিচে। শিকদার বাড়ির রাজকীয় গেটে একে একে ঢুকলো সদা কালো মিশ্রিত প্রাইভেট কার, যা সবগুলো এসে সিরিয়ালে থামলো বাড়ির গার্ডেন এরিয়ায়। এগুলো গাড়ি দেখে ভুরু কুঁচকে গেল যেন প্রিয়তার। আগন্তুকের চেহারা দেখার উদ্দেশ্যে অধীর আগ্রহে তাকিয়ে রইল গাড়ির দিকে। প্রাইভেট কারগুলোর মধ্যে প্রথম সারির ব্ল্যাক বিএমডাব্লিউ থেকে বেরিয়ে আসলো অতিমাত্রায় সুদর্শন সুপুরুষ। তার হাতের কবজিতে রোলেক্স ব্যান্ডের ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস। পুরুষটা চোখে চোখ ভাসতে থমকে গেল প্রিয়তা, যেন খেয়ে হারিয়ে পাথরের মূর্তি বনে দাঁড়িয়ে রইল। সুদীর্ঘ 4 বছর পর সেই মানুষটা আবারও তার চোখের সামনে, যাকে এক নজর দেখবে বলে তর্পে মরেছে বিগত 4 বছর, যার বিরহে 1 সেকেন্ডও শান্তি পায়নি প্রিয়তা। তবে প্রিয়তার চমকে উঠল এখানেই শেষ না, তার জন্য অপেক্ষা করছে আরো বড় সারপ্রাইজ। প্রথম গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দিল গাড়ির ভেতরে, যা দেখে কপাল কুঁচকে ফেলল প্রিয়তা। তবে মুহূর্তেই যা দেখলো তাতে প্রিয়তার কলিজা যেন পুনরায় ছলাৎ দিয়ে উঠল। প্রণয়ের বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে গাড়ি থেকে নেমে এলো এক অতি সুন্দরী নারী, যার পরনে প্রণয়ের সাথে ম্যাচ করা ব্ল্যাক সিল্কের শাড়ি, মুখে সফট মেকআপ, হাতে অ্যাপলস ওয়াচ, হালকা করা চুলগুলো কোমরের নিচ দোল খাচ্ছে। মানানসই ফিগারের সাথে ব্ল্যাক গ্রোপের খোঁচা খোঁচা গেটআপের পাশাপাশি দুজনেই মিট ফর ইচ আদার লাগছে। সেই সুন্দর রমণীর মুখে সুখ আর চোখে আত্মবিশ্বাস। সে গাড়ি থেকে নেমে প্রণয়কে জড়িয়ে ধরলো, যা দেখে হাত মুষ্টিবদ্ধ করে ফেললো প্রিয়তা। তারপরের বিএমডাব্লিউ থেকে বেরিয়ে আসলো হোয়াইটের ফর্মাল সাথে গেটআপ
পরিণত আরেক সুপুরুষ। সুদর্শন যাতায়াতের কবজিতেও সেম রোলাক্স ব্যান্ডের ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস। সে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইন্টারন্যাশনাল মানের একজন সেলিব্রিটি ডক্টর। মোস্ট হ্যান্ডসাম কার্ডিও সার্জন ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ। তারপরের গাড়ি থেকে নেমে আসলো ব্ল্যাক ফর্মাল শার্টের সাথে ব্ল্যাক ফর্মাল প্যান্ট পরিহিত আরেক সুদর্শন সুপুরুষ। তার হাতের কবজিতে রোলাক্স ব্যান্ডের ঘড়ি, চোখে সানগ্লাস। তবে সে একা নয়। তার পরপর গাড়ি থেকে নেমে এলো লাল জামদানি পরিহিত এক অপরূপা সুন্দরী রমণী, যার দুহাত ভর্তি মোটা মোটা সোনার কঙ্কন, সাথে মোটা মোটা শাখা পলা, সিঁথি রাঙিয়ে দেওয়া সিঁদুর, চোখে হাসি আর ঠোঁটে প্রশান্তি। তার পেছনের গাড়ি থেকে নেমে এলো সাদাফ। এত মানুষ দেখে মুখ হা হয়ে গেল প্রিয়তার। সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেথায়। এক ছুটে ঘর থেকে বেরিয়ে এলো, উন্মাদের মতো নামতে লাগলো সিঁড়ি বেয়ে। সদর দরজায় বাজতে থাকা রেলিং বেল শব্দে অনুশ্রী বেগমের পা স্থির হলো। সুশ্রী মুখে আনন্দের ছটা খেলে গেল। তিনি এক প্রকার ছুটে গিয়ে ব্যতিব্যস্ত হতে খুলে দিলেন সদর দরজা। তৎক্ষণে প্রিয়তা নেমে এসে দাঁড়ালো শ্বেতা পরিণীতার পাশে। অনুশ্রী বেগম দরজার পাল্লা খুলতে সকলের চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত গুটি কয়েক হাসি মাখা মুখ। দরজার বাইরে দাঁড়িয়ে আগত ব্যক্তির চেহারা দর্শন করতে থমকে গেল গোটা শিকদার পরিবারের পরিবেশ। সকলের চোখে ভেসে ওঠে 4 বছর আগে সেই দিন। অতীতের ভয়ঙ্কর সেই দিনগুলো স্মরণ করতে ভয়ে সকলের শরীরে যেন কাঁটা দিয়ে যায়। সে তা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দরজার দিকে। সেখানে আপাতত প্রণয় আর প্রহেলিকাকে দেখা যাচ্ছে। প্রণয় আর প্রহেলিকা একত্রে অনুশ্রী বেগমের পা ছুঁয়ে সালাম করলো। প্রহেলিকার হাসি মুখে বলল, ভালো আছে বড় আম্মু? অনুশ্রী বেগমও সাড়া দিলেন, হাসির চেষ্টা করলেন। এবার শুদ্ধ আর সাফাত এগিয়ে এসে অনুশ্রী বেগমকে সালাম করল। অনুশ্রী বেগম হাসি মুখে দুজনকে দোয়া করে দিলেন, কিন্তু উনি যেন কিছুতেই স্থির থাকতে পারছে না। এখনো বাহিরে উকি ঝুঁকি দিচ্ছেন। ওনার অপেক্ষার অবসান ঘটিয়ে শিকদার বাড়ির চৌখাটে পা রাখলো এক যুবক। তবে সেই যুবকের অবয়ব দেখে চোখের পাতায় ভাসতে সে তার দুনিয়া দুলে উঠল। অক্ষিকুটল পূর্ণ হয়ে গেল নোনা জলে, ব্যথা মিশ্রিত অশ্রু জলে। দীর্ঘ 2.5 বছরের তৃষ্ণার্ত চোখ। সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে ব্যাকুল হয়ে উঠল। কষ্ট অভিমানগুলো অশ্রু হয়ে ঝরতে লাগলো তার গাল বেয়ে। তবে আসল চমক তো এখনো বাকি। আবির্ভাব দরজায় দাঁড়ানো দেখে ছুটে এলো অনুশ্রী বেগম। আবির্ভাব কারো দিকে না তাকিয়ে আগে অনুশ্রী বেগমকে ইসলামী ধর্ম মতেই সালাম করলো। অনুশ্রী বেগম ভীষণ খুশি হলেন। প্রসন্ন চোখে তাকে গালে মাথা হাতে বুলিয়ে দিলেন। তার আশেপাশে দেখতে দেখতে বললেন, সে কোথায়? আবির্ভাব হাসার চেষ্টা করলো। তার পেছন থেকে বেরিয়ে এলো এক অতি সুন্দরী রমণী, যার গায়ে লাল জামদানি শাড়ি, হাতে শাখা পলা সিঁদুর, যাকে শিকদার বাড়ির কেউ আগে কখনো দেখেনি, কিন্তু তার পরিচয় আন্দাজ করতে পারছে সকলেই। এত মানুষের একমাত্র দৃষ্টি নিজেদের ওপর। একটু নার্ভাস হলো দেবী, তবে সেটা খুব একটা প্রকাশ করলো না। 2 হাতে জড়ো করে প্রণাম জানালো অনুশ্রী বেগমকে। বিনয়ী কণ্ঠে বলল, নমস্কার আন্টি, আমি দেবপ্রিয়তা রায়চৌধুরী। দেবীর উপস্থিতি সবার স্বাভাবিকভাবে নিলেও সে তার যেন পায়ের নিচ থেকে জমিনটা সরে গেল। মনে মনে শুকনো ঢোক গেল। প্রেমের আবরণে যেন দাবানল লেগে গেছে এক মুহূর্তের জন্য। সে সকল শারীরিক ও মানসিক যন্ত্রণার শক্তি চুষে নিয়েছে যেন ভঙ্গুর হৃদয়টা। প্রিয়তা করুণ চোখে তাকালো সে তার পানে, কিন্তু এখানে যে দেখা ছাড়া আর কোনো কিছু করা নেই, কারণ এসব কলঙ্কের ভার একাই বইতে হয়। এতক্ষণে বাড়ির সকলে সদর দরজার সামনে এসে উপস্থিত। অনুশ্রী বেগম আবির্ভাবকে নিজের ছেলের মতো করে মনে করলো। তার প্রথম দেখাতেই ছেলের বউকে নিজের হাতের ভারী সোনার বালাটা খুলে দেবীর হাতে পরিয়ে দিল। অনুশ্রী বেগম থুতনিতে হাত রেখে বলল, মাশাআল্লাহ, ভীষণ সুন্দর বউ। লজ্জায় মাথা নিচু করে নিল দেবী। কিন্তু এসব দৃশ্য নিঃশ্বাস আটকে আসছিল যেন। সে তার অক্ষিকোণে উপচে পড়ছিল বেদনা অশ্রু। আবির্ভাব অনুশ্রী বেগমের সাথে কথা বলে হাসি মুখে সামনে থাকতে সর্বপ্রথম যার চোখে আটকালো মায়াবী একজোড়া ধূসর বর্ণের চোখের মণিতে। অপ্রত্যাশিত সেই চিরচেনা চোখে চোখ পড়তে আবির্ভাবের বুকের ভেতরটা ছেদ করে উঠল। চাপা আগুন ধক করে জ্বলে উঠল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার গোপন যন্ত্রণাদায়ক ব্যথা থেকে। বুক পাঁজরটা চেপে ধরতে ইচ্ছে করলো সেই মুহূর্তে। চোখ এড়ালো না প্রিয় 2 চোখের এই অবাধ্য অশ্রুধারা। সেই গোপনে ব্যথাটা বুকের কাছে পুষে রেখে সযত্নে সে আবার কেন সামনে এলো? এই অনলে জ্বালা এখন আর সইবে কিভাবে? আবির্ভাব
প্রহেলিকা প্রণয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে। বলা চলে প্রণয় ওকে নিজের সাথে চেপে রেখেছে। আর কিছুক্ষণ পর পরই দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে হেসে কিছু বলছে। প্রিয়তা যে এখানে উপস্থিত তা নিয়ে কোনো হেলদোল দেখা গেল না প্রণয়ের মাঝে। তার ভাবখানা এমন যেন সে দেই পায়নি প্রিয়তাকে, বা প্রিয়তার উপস্থিতি তার কাছে তেমন একটা বড় কোনো ব্যাপার না। প্রহেলিকার সাথে এত রংঢং দেখে প্রিয়তার যতটা না মন পড়ছে তার থেকে বেশি, হাজার গুণ বেশি যন্ত্রণা হৃদয়ে ভারী হচ্ছে প্রণয়ের অবহেলায়। হয়তো প্রিয়তা আশা করেনি প্রণয় তাকে দেখবে, কিন্তু আফসোস এমন কিছুই হলো না। আগে প্রহেলিকা থাকলেও প্রণয় তাকে আদর করত, সবচেয়ে বেশি প্রাধান্য দিত, এক সেকেন্ডে চোখের আড়াল হতে দিত না, যেন পাগল হয়ে যেত সে। আর এখন সেই প্রণয় এত বছর পর প্রিয়তাকে দেখেও যেন গুরুত্ব দিচ্ছে না। এটাতেই হয়তো প্রিয়তার কলিজা পড়ছে, জ্বলছে। সে তার মতো প্রিয়তাও গাল সে তার মতো প্রিয়তারও গাল গড়িয়ে টুপ করে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু জল। আহত মনে বলল, তবে সত্যি আমার থেকে মুক্তি চেয়েছিলেন প্রণয় ভাই, তাই এখন মুক্তির স্বাদ উপভোগ করছেন। আমি কি সত্যি আপনার কাছে এতটাই গুরুত্বহীন? তবে একবারের জন্য প্রিয়তাকে দেখল না প্রণয়। অনুশ্রী বেগম সবাইকে উদ্দেশ্য করে বলল, যাও যে যার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর হালকা নাস্তা খাবে সবাই। সবাই তাই শুনলো। প্রণয়, প্রহেলিকা, সাদাব, শুদ্ধ সকলেই যে যার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। শুধু দাঁড়িয়ে রইল দেবী আর আবির্ভাব। অনুশ্রী বেগম তাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের রুমটা আমি আগে তৈরি করে রেখেছি। ধীরা ছুটে এলো ধীরা। জীবরাম্মু, আবির্ভাব দাদাকে প্রেমের পাশের রুমটায় নিয়ে যাও। জীবরাম্মু ধীরা আবির্ভাবের কাছে গিয়ে নম্র কণ্ঠে বলল, চলুন ভাইয়া। আবির্ভাব সে তার দিকে থেকে দৃষ্টি সরিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সেফ না, তাই ধীরার সাথে চলে গেল। দেবীও যেতে নিল। অনুশ্রী বেগম তাকে আটকালো। দাঁড়াও আম্মু, তোমার সাথে আমার আলাপ হলো না যে। দাঁড়িয়ে পড়ল দেবী, লজ্জায় মাথা নিচু করে নিল। এত মানুষের ভিড়ে তাকে ভীষণ লজ্জা লাগছে। অনুশ্রী বেগম এসে দেবীর হাত ধরল। পুনরায় দেবীকে দেখে বলল, মাশাআল্লাহ, ছেলেটার পছন্দ আছে। দেবী এবার লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল। মেয়েকে উদ্দেশ্য করে বলল, ওকে তোমাদের সাথে রাখো, গল্প করো, ও যেন বোর ফিল না করে। দেবী এক ঝলক দৃষ্টি তুলে সবার দিকে। সাথে সাথে মুগ্ধতায় ছেয়ে গেল দেবীর চোখে মুখে। এ বাড়ির নারীদের চেহারা থেকে শুরু করে গায়ের রং, সবাই যেন রাজকীয় নারীদের মতোই, এক একজনের চোখে ধাঁধানো সুন্দরী। এমনকি পঞ্চশুদ্ধ অনুশ্রী বেগমকে দেখেও মনে হলো তিনি এত বড় বড় ছেলে মেয়েদের মা। কখনোই মনে হয় না। প্রেরণা, পরিণীতা, উষা, পূর্ণতা হেসে হেসে দেবীর সাথে কথা বলছে। তবে দেবীর উপস্থিতি সহ্য করতে পারল না সে। তার মনে হচ্ছিল কেউ তার কলিজা টেনে ছিঁড়ে নিচ্ছে। সে তা কোনো মতে ফর্মালিটি দেখাতে পারল না। ভরা আসো ছেড়ে চোখ মুছতে মুছতে উঠে উপরে চলে গেল। তার এমন অদ্ভুত আচরণে থত খেয়ে গেল উপস্থিত সকলে। এই অদ্ভুত আচরণে যেন হেতু খুঁজে পেল না দেবী। সমুদ্র আর অরণ্য নিজেদের মধ্যে হাসি আট্টা করতে করতে করিডোর দিয়ে হেঁটে আসছিল। সমুদ্র মুখে মুখে কিছু একটা হিসাব করে বলল, ভাই, আমাদের বাড়ির ইতিহাসে এবার সব থেকে বড় বিয়ে হবে। একেবারে গ্রাউন্ড ওয়েডিং। শুধু পুরো রায়পুর নয়, একবারে পুরো পৃথিবী দেখবে। অরণ্য হালকা হেসে বলল, তা তো অবশ্যই। এবারের বিয়েটা আমাদের মান সম্মানের ব্যাপার। আর তাছাড়া পাত্র যেখানে শুদ্ধ ভাইয়া, সেখানে বিশ্ব জুড়ে হইচই তো হবেই, এটাই স্বাভাবিক। সমুদ্র বলল, সাদাব ভাইও কিন্তু একজন নামকরা সায়েন্টিস্ট। কয়দিন আগেই তো একটা আর্টিকেল বের হলো। অরণ্য মাথা নেড়ে বলল, আপু চাচুরা বলেছে এবারের বিয়েতে বাজেট হবে এএস গ্রুপের 20%। আরণ্য একটা চাপা নিঃশ্বাস ত্যাগ করে বলল, শুধু তাই না ভাই, প্রেরণা আপুর বিয়ের খরচ দেবে বড় আব্বু আর চাচুরা, আর পিওর বিয়ের খরচ দেবে বরদাদান। সমুদ্র মাথা দুলিয়ে বলল, সব ঠিক আছে, কিন্তু পিওর বিয়ে নিয়ে তো এ বাড়িতে এখনো কোনো কিছু জানানো হয় নাই। অরণ্য নির্লিপ্তভাবে জবাব দিল, এখনো জানানো হয়নি, তবে ঈদ মিটে গেলেই বিয়ে নিয়ে কথা উঠবে বাড়িতে। সমুদ্র একটু কাচুমাচু করে বলল, ভাই তোর খারাপ লাগছে না? বাড়ির সবটা কেমন জেনেও কিভাবে সবটা করতে পারছে? আমার তো ভাবলেই কান্না পায়। অরণ্য ঠোঁট বিকৃতি করে হাসি ফুটিয়ে তুলল, সবটা জানে বলেই তো তাড়াহুড়ো করে বিয়ে দিতে হচ্ছে, কারণ কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না। সমুদ্র চুপ রয়ে গেল কিছুক্ষণ, তারপর আবারও বলল, তবুও
একটি বার আমাদের এত খারাপ লাগছে কেন তাহলে? কিন্তু তার কথাটা সম্পূর্ণ করার আগে ঝড়ের বগে ছুটে আসে কোথা থেকে যেন। ধাক্কা খেল সমুদ্র। অন্যমনস্ক ছিল বিধায় সামলাতে না পেরে দুটো টোকায় মাথা খেল। মুহূর্তেই মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করলো, আ সেটা দেখে চলতে পারিস না? সে তার কানে বোধহয় সে শব্দটুকু পৌঁছালো না। তার নিকট অরণ্য সমুদ্র যেন অদৃশ্য কেউ। সে চোখ মুছতে মুছতে ছুটে ধীম দৌড় দিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর বিকট শব্দে কেঁপে উঠল অরণ্য সমুদ্র। হঠাৎ উড়ে এসে ঝড়ের মতো কোত্থেকে গিয়ে কিছু বুঝল না তারা দুজনই আহাম্মকের মতো হা করে তাকিয়ে রইল বন্ধ দরজার পানে। অরণ্য হাত বাড়িয়ে দিয়ে তুলল সমুদ্রকে, ভুরু বাঁকিয়ে বলল, কি হলো ব্যাপারটা? সমুদ্র একই কথা বলল, বুঝলাম না তো কিছুই। সেটা দরজানি সিটকিনি তুলে হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল। ব্যথাতুর কণ্ঠে চিৎকার দিয়ে কেঁদে উঠল সে, কান্নার যন্ত্রণা মিশ্রিত আর্তনাদ। বন্ধ ঘরে চার দেওয়ালে বাড়ি খেয়ে আবারও কয়েক গুণ জোরালো শব্দে প্রতিফলিত হতে লাগলো। কান্নার তোর মাত্র 2 মিনিটেই ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে। সে তার দম বন্ধ হয়ে আসা কান্না আর বুক ফাটা আর্তনাদ শিকদার বাড়ির প্রতিটা দেওয়ালে কেঁপিয়ে দিল যেন মুহূর্তেই। ঠিক সেইভাবে যেভাবে 4 বছর আগে প্রিয়তার আত্মচিৎকারে কেঁপেছিল এই শিকদার বাড়ি। অতিরিক্ত কান্নার ফলে সে তার শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। হঠাৎই কিছু মনে হতে চট করে বসা থেকে উঠে দাঁড়ালো মেয়েটা। দুহাতে গাল মুছে ছুটে গিয়ে আলমারি খুলল। কাঠের আলমারি ভর্তি তাক তাক শাড়ি কাপড়ের স্তূপ। সে তা পাগলের মতো সেগুলো থেকে দুহাতে ছুঁড়ে ফেলত মেঝেতে। কাপড় সরাতে সরাতে হঠাৎই থেমে গেল। জল সিদ্ধ চোখে তাকালো। চোখ জোড়া আটকে গেল সাদা রঙের পুটলির ওপর। সে তার সূক্ষ্ম ঢোক গিলে কাঁপাতে সেটা স্পর্শ করলো। সাথে সাথে একটা নিঃশর্ত ঢেউ খেলে গেল সে তার হৃদয়ের কিনারায়। বুকের যন্ত্রণায় এক লাফে হু হু করে বেড়ে উঠল সে তার। কাপা হাতে সাদা পুটলিটা খুললে সেখান থেকে বেরিয়ে এলো নিম্নমানের একজোড়া শাখা পলা লাল সাদা রঙের চুড়ি। চারটে দেখতে সে তার দম বন্ধ হয়ে এলো। শাখা পলা চোরা বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। চোখের সামনে ভেসে উঠল অতীতের এই বিশেষ দিনটি। অতীত 2.5 বছর আগে আবির্ভাব কানাডা থেকে বাংলাদেশে শিফট করেছে, প্রায় 2 বছরের বেশি হতে চলল। সে কানাডার একজন নামকরা সায়েন্টিস্ট হলেও বর্তমানে বাংলাদেশে নিজের ডাক্তারি প্র্যাকটিস করছে। এটা মূলত তার বাবা মার ইচ্ছা, তাই এখন আর যখন তখন চাইলেই সে তার আবির্ভাব একে অপরের সাথে দেখা করতে পারে না, ছুঁতে পারে না। ফলে দুজনের প্রেম পিপাসু যুগল এখন আকাশ সম জমিনের। বিশ্বাসে 2 প্রান্তেই ছটফট করা দুটি মানব ছাড়া আর কিছু নয়। কবে তারা আবার এক হবে, চোখে চোখ রাখবে, মনের অব্যক্ত কথাগুলো সেরে নেবে, ভালোবাসবে, এই বাসনায় প্রহর গুনতে হয় দুজনকেই। সম্পর্কের লং ডিস্টেন্স তিতা তিতা হয়ে যাচ্ছে যেন দুজনই। কল মেসেজে কথা বলতেই তাদের মন ভরে না যেন। তাই সে তা প্রায়শই ওই বাহানা দিয়ে মামার বাড়ি যায়। আর আবির্ভাবও মেডিকেলের ওই ইস্যু নিয়ে কানাডায় আসে। এভাবেই একটু প্রেম, একটু অভিমান, একটু অপেক্ষা নিয়ে চলতে থাকে তাদের জমাটপূর্ণ প্রেম কাহিনী। কথায় বলে না, দূরত্ব বাড়লে মানুষের গুরুত্ব উপলব্ধি করা যেন দুর্প্রাপ্য হয়ে যায়। বোঝা যায় কে কতটা আপন। সে তা আবির্ভাবের ক্ষেত্রেও তাই হয়েছিল। দূরত্বের আগুনে জ্বলে পড়ে অস্থির হয়ে উঠেছিল। প্রিয়জনের অভাবটা যেন সহ্য করতে পারছিল না তারা। এর মধ্যে শিকদার বাড়িতে রাজের বিয়ে ঠিক হয়। শ্বেতা ও মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়ি আসে। শুরু হয় জোর কদমে বিয়ের তোড়জোড়, কেনাকাটা আয়োজন। তার মধ্যেই 2 দিন আগে কোনো এক সন্ধ্যায় সে তার ফোনে কল দেয় আবির্ভাব। সে তার ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে ভেসে আসে ভারী পুরুষালী কণ্ঠ, মাই লাভ। সে তার মুখ ঝামটা মেরে জ্বলে ওঠে কণ্ঠে বলল, এই পাগল ডক্টর, ঢং করবেন না একদম। আদিক্ষেতা সারাদিন সুন্দরী সুন্দরী নার্স দেখে এত ব্যস্ত থাকেন, আমার ফোনটা ধরতে পর্যন্ত পারেন না, আর এখন আসছেন পিরিত দেখাতে। সুমিষ্ট কণ্ঠে ঝাড়ি খেয়ে আবির্ভাবের বোধহয় কানটা ধ্যান্য হয়ে গেল। সে তার একটু রাগিয়ে দিতেই বলল, কি সব ছোট লোকই কথাবার্তারা। আমায় কি পাগলা কুত্তা কামড় দিয়েছে মাই লাভ?
তোমার রূপের ঝাঁজে আমার গলায় দড়ি দেওয়ার উপক্রম, সেখানে ছেঁচে আবির্ভাবে নাটক দেখে সে তার গা চলে গেল। দ্বিগুণ শব্দে ঝাড়ি মেরে বলল, সরেন তো মিয়া সরেন, আপনার ঢঙের কথা রাখেন। সারাদিন এদিক ওদিক টাঙ্কি মেরে এখন আসছে আমার সাথে পিরিত দেখাতে। আপনার পিরিতের খ্যাতা পুরি আমি। আবির্ভাব ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসলো, রসিক কণ্ঠে বলল, আহা, এখনো আমার ফুলসজ্জা হয়নি, পিরিতের খেতা কিভাবে আগুন ধরিয়ে দিলে তুমি? শ্বেতা ভুরু কুচকে বলল, আপনি কি ভাবছেন আপনার এসব মিষ্টি মিষ্টি কথায় আমি গলে যাব? নেভার। আবির্ভাব নিজের ঠোঁট কামড়ে ধরে ফিসলে হাসলো, বলল, জানি তো মৃত্তিকা চৌধুরী, শ্বেতা মাটির তৈরি নয়, সে আইসক্রিমের তৈরি। আমার একটু ফুতেই ছোঁয়া পেলেই গলে যায়। এবার যেরকম লজ্জা পেল যেন শ্বেতা, হুট করে সকল ডাক শিমুল ফুলের তুলোর মতোই যেন উড়ে গেল। আবির্ভাব পুনরায় টেনে টেনে ঢোক গেলে বলল, দিস ইজ নট ফেয়ার মাই লাভ। আমার মতো একটা পিওর ভার্জিন ছেলেকে তুমি তামাকা দিতে পারো না। প্রচণ্ড লাগে বুকে ব্যথা। সে তো এবার আর কিছু বলতে পারলো না, চুপ করে দাঁড়িয়ে রইল। লজ্জায় তার দুগাল গরম হয়ে গেছে ইতিমধ্যে। আবির্ভাব চেয়ারে বসা অবস্থায় মাথা এলিয়ে দিল, ভারী নিঃশ্বাস ত্যাগ করে বলল, আর কতদিন বলতে হবে যে একা একা লজ্জা পাবে না? তোমার লজ্জা রাখা মুখটা যদি আমি দেখতেই না পেলাম, তবে তোমার লজ্জার পরিধি আমি মাপবো কিভাবে? সেটা অস্থির হয়ে উঠলো এই পর্যায়ে। এলোকাতে তো লজ্জা দেয় কিভাবে? আবির্ভাব কেমন কণ্ঠ স্পষ্টভাবে বলে উঠলো, মাই লাভ। আমি সকাল থেকে একটু খাইনি, বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না, একটু রান্না করে দিয়ে যাবে? আবির্ভাবের মোহনীয় কণ্ঠের আবদারে ধক করে উঠল সে তার বুক। সারাদিন ধরে মানুষটা না খাওয়া ভাবতে সে তার ভীষণ মন খারাপ হলো। নাজুক কণ্ঠে বলল, আপনি সত্যি খাননি? হুম, একটু আসবে? সেটা বলল, গিয়ে কি করব, আপনি তো বাসায় নেই। আবির্ভাব জবাব দিল, তো কি হয়েছে, আমি চলে আসবো 3-4 ঘন্টার ভেতরে, এর মধ্যে তুমি রান্না করে রাখো। ভাবনায় পড়ে গেল সে তার চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু আবির্ভাব, এখন সন্ধ্যা 7টা, আমি বাড়ি থেকে কি বলে বের হব? আর বাড়ি ফিরতে ফিরতে না জানি কত রাত হবে, তখন মামা ভাইয়া যদি খোঁজ করে। আবির্ভাব চোখ বুজে বলল, আমি সারাদিন কিছু খাইনি মাই লাভ, এখন তুমি যা ভালো বোঝো করো। না এলে আর কি, আমি বাসায় এসে যা হোক কিছু একটা বানিয়ে নিব। আবির্ভাব ইমোশনালি ব্ল্যাকমেল চেপে ধরলো যেন। শ্বেতা ফোঁস করে উঠল। হুট করে আবির্ভাবের জন্য মনটা ভীষণ পড়তে লাগলো তার। এখন আর সে কিছুক্ষণ ঘরে বসে থাকতে পারবে না, আর না কিছু করতে পারবে। ফোন কেটে ঘর থেকে বেরিয়ে এলো, মোবাইলটা কানে থেকে নামিয়ে ঠোঁটের কোণে এলিয়ে হাসলো আবির্ভাব, কারণ সে জানে সে তা আসবেই। আজ বাড়ি গিয়ে গরম গরম খাবার পাবে নিশ্চিত। আজ তার হাত পুড়িয়ে রাখতে হবে না। ভীষণ ভালোবাসা নিয়ে খাবারের প্লেট মুখে তুলে ধরবে কেউ। সে তা কয়েক হাজার মিথ্যা কথা 8 ঘন্টা যাবৎ ভেবে গুছিয়ে নিয়ে সময় নিয়ে গুছিয়ে খাওয়ালো সবাইকে। সুন্দর মতো টপ মেরে বেরিয়ে পড়লো বাসা থেকে। 1.5 ঘন্টার জার্নি করে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এসে পৌঁছালো শ্বেতা। ঝাঁ চকচকে বিল্ডিং এর 10th ফ্লোরে উঠে 103 নম্বর ফ্ল্যাটে যেই মেন ডোরের সামনে এসে দাঁড়ালো, নিজের পার্স থেকে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি বের করে দরজা লক ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো। ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল শ্বেতা। বাড়ির অবস্থা দেখে তাতে দাঁত খিচে মিট করে রইল। আস্ত বন মানুষের লোক একটা। শ্বেতা মোবাইল আর পার্স সেন্টার টেবিলের ওপর রেখে পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখতে লাগলো, এদিক থেকে ওদিক, এটা সেটা। পুরো ফ্ল্যাটের অবস্থা নাজেহাল, তছনছ করে রেখেছে যেন। সোফার ওপর সাদা টাওয়াল ফেলে রাখা হয়েছে, সেটা হাতে নিতেই শ্বেতার সাথে সাথে ভেজা টাওয়ালটা উৎকো গন্ধ ভেসে এলো। এসব দেখে বিরাট হতাশ হলো শ্বেতা। মনে মনে কপাল চাপড়ালো, বেটা প্রেম করার জন্য নয়, বাসা পরিষ্কার করার জন্য তোকে ডেকেছে রে শ্বেতা। শ্বেতা পুনরায় দীর্ঘশ্বাস ফেলে কিচেনের দিকে চলে গেল। সেখানের অবস্থা যেন আরো করুণ। জল ভর্তি সিঙ্কে এঁটো থালা বাসন ঢুকিয়ে রাখা হয়েছে, মশলার কৌটা ঢাকনা সব উল্টো খোলা অবস্থায় পড়ে আছে। হলদে মরিচের গুঁড়ায় কৌটায়, মরিচের গুঁড়ায় স্পুন, জিরার গুঁড়ার কৌটায় হলুদের গুঁড়ার স্পুন। কিচেনের ক্যাবিনেটের ওপর প্রায় 50 এর বেশি নুডলসের প্যাকেট জমানো। সব কিছু দেখে সে তার মাথায় হাত। একটা মানুষ এতটা অগোছালো কিভাবে হতে পারে? কিন্তু এতগুলো নুডলসের প্যাকেট দেখে মনে ভীষণ দুঃখ পেল শ্বেতা। ভালোই বুঝতে পারলো আবির্ভাব প্রতিদিন বাসায় ফিরে কোনো মতে নুডলস খেয়ে ঘুমিয়ে পড়ে। সে তার ভাবতে পারল না। 3 পিসের কালো ওড়নাটা কোমরে গুজে
রিবর্ডিং করা চুলগুলো উঁচুতে তুলে একটা খোপা করে নিল। প্রথমে ঝাঁটা খুঁজে এনে বাড়ির সমস্ত আসবাবপত্র ধুলোগুলো ঝেড়ে খুব সুন্দর মতো সাজালো। প্রতিটা জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে জায়গা মতো রাখলো। কপালের ঘাম মুছে রান্নার সবগুলো জিনিস গুছিয়ে নিল। থালা বাসন থেকে শুরু করে সমস্ত মশলার কৌটোর ঢাকনা পুনরায় লাগিয়ে যথাস্থানে রাখলো। পুরো রান্নাঘর ঝেড়ে মুছে পরিষ্কার করলো। ফ্রিজ খুলে দেখলো মাছ মাংস সবজি কিচ্ছু নেই। সেটা পুনরায় হতাশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 5 মিনিট দূরত্বে আসার সময় একটা সবজির বাজার দেখেছিল শ্বেতা, তাই সেখান থেকে সবজি তরকারি মাছ মাংস সহ সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলো। সেগুলো সুন্দর মতো কেটে ধুয়ে বেছে কয়েক পদের সুস্বাদু তরকারি রান্না করলো, ভাত রান্না করলো, এক পদের ডেজার্টও বানিয়ে হাঁপ ছাড়লো শ্বেতা। ঘড়ির কাঁটা তখন রাত 11টা বেজে 45 মিনিট। আবির্ভাব এখনো ফেরেনি। শ্বেতা রান্নাবান্না শেষ করে আবির্ভাবের ঘরে গেল। সে ঘরের অবস্থা আরো নাজেহাল। বিছানার ওপরে সোফার ওপর শার্ট প্যান্ট সব পরে আছে, স্যান্ডো গেঞ্জি সহ আন্ডার প্যান্টও। শ্বেতা ঘরে সবকিছু খুব যত্ন সহকারে গুছিয়ে দিল, ভালোবাসার বর্ষে ছুঁয়ে দিল প্রতিটা জিনিস। আবির্ভাবের বিছানা থেকে বেডশিট বালিশ জামা কাপড় সবকিছু থেকে আবির্ভাবের গন্ধ আসছে। সেটা এগিয়ে এসে আবির্ভাবের ড্রেসিং টেবিলের দিকে তাকালো। বেশ কয়েক পদের ব্র্যান্ডের পারফিউম থরে থরে সাজানো। সেটা সবগুলোর ঘ্রাণ নিল। অতবার আলমারি খুলে আবির্ভাবের একটা শার্ট বের করে তা নাকের কাছে নিয়ে সেই পরিচিত শরীরের গন্ধ। সে তার মাথা যেন আউলিয়ে গেল। সাথে শার্টটা গায়ে জড়িয়ে আবির্ভাবের বিছানায় শটান হয়ে শুয়ে পড়লো। এবার নাক ডুবালো আবির্ভাবের বালিশে। আবির্ভাবের কাছে নেই তো কি, তবুও মনে হচ্ছে যেন আবির্ভাবকে জড়িয়ে ধরে আছে সে। সেটা শুয়ে এপাশ ওপাশ করতে গড়াগড়ি খেতে খেতে লাজুক হাসলো। লোকটা একটু পাগলাটে অগোছালো চঞ্চল চরিত্রের, কিন্তু মানিয়ে নেব। ঘড়ির কাঁটায় প্রায় রাত 12টা বেজে 20। অপেক্ষা করতে করতে সে তো কখন ঘুমিয়ে পড়ে তার নিজেরও হুঁশ নেই। গড়াগড়ি খেতে খেতে সে বিছানার চাদরে জমিয়ে গায়ের ওড়নাও ঠিক নেই, পায়জামা উঠে গেছে উপরে, গোড়ালির পর্যন্ত ফর্সা শরীরটা আকর্ষণীয় দেখাচ্ছে। সিল্কি চুলগুলো কয়েকটা মুখের উপর পড়ে আছে, বাকিটা বিছানায়। আবির্ভাবের পাশ বালিশের ওপর বুকে জপসে ঘুমোচ্ছে শ্বেতা। তবে গভীর ঘুম ধীরে ধীরে হালকা হয়ে আসে। সে তার ঘুমের মধ্যে অনুভব করতে পারে মস্তিষ্কের ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছে কেউ হয়তো তার খুব কাছে আছে, এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। সেই ব্যক্তি ক্রমাগত নিঃশ্বাসে গরম হয়ে উঠছে সে তার মুখমণ্ডল। সে তা অস্থিরতায় পর্যায়ক্রমে বাড়তে বাড়তে একসময় ঘুমটাই চট করে খুলে গেল। না চাইতে চোখ মেলে তাকালো, তার মুখে এক ঝটকানি পলকেই দৃষ্টিতে তাকালো আবির্ভাব। তার দৃষ্টি স্থির, হয়তো একেবারের জন্য নয়, পলক ফেলেছে কিনা জানা নেই। সে তার চোখ মেলতে চোখাচোখি হয় দুজনেই। সাথে সাথে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল শ্বেতা। তবে কোনো হেলদোল দেখা গেল না আবির্ভাবের মধ্যে। সে মুচকে সে তাকিয়ে রইল শ্বেতার দিকে। শ্বেতা চোখ বন্ধ করে নিতেই তবে সে আবির্ভাবের দৃষ্টি তার চোখের কোটরে বিঁধল না। সেই দৃষ্টির তীব্রতা সইতে পারবে না আবির্ভাব, তাই চোখ মিয়ে রইল। মিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করে বলল, এভাবে দেখবেন না প্লিজ, আমার লজ্জা লাগে। আবির্ভাব ঠোঁট উল্টে হাসলো। সে তার হাত ধরে চোখের ওপর থেকে নামিয়ে আনলো কোমল হাতের স্পৃষ্টে। ঠোঁট চেপে মাদকীয় কণ্ঠে বলল, তোমায় লজ্জা দেওয়ার জন্য হলেও এক দৃষ্টে তোমার দিকে তাকিয়ে থাকা উচিত মাই লাভ। লজ্জা এবার দুগাল ঢেকে ফেললো যেন শ্বেতা। অতিষ্ঠ কণ্ঠে বলল, প্লিজ থামুন। শ্বেতা লজ্জা পেয়ে হেসে ফেলল আবির্ভাব। শ্বেতাকে তুলে বসালো, দুষ্ট কণ্ঠে বলল, তুমি না বলেছিলে আসবে না, তাহলে এলে যে? শ্বেতা মাথা নুইয়ে জবাব দিল, আপনি খুব খারাপ। জানেন আপনার জন্য আমাকে কতগুলো মিথ্যা বলতে হয়েছে। আবির্ভাব ঠোঁট বাঁকিয়ে হাসলো, ও মাই লাভ, তুমি মিথ্যা বলতেও জানো? তোমার এই গুণের ব্যাপারে তো জানা ছিল না। সে যাই হোক, এই অধমকে আবার কখনো মিথ্যা বলবে না তো? এমনি তো বুদ্ধি কম। সে তা ভুরু কুচকে তাকালো আবির্ভাবের দিকে। মনে মনে ভাবলো, একটা মানুষ এতটা মিসকে শয়তান কিভাবে হতে পারে। সে তো অযথা কথা বাড়ালো না, নীরবে হয়ে আবির্ভাবকে মন ভরে দেখতে লাগলো। রসিকতা করছেন বটে, তবে আবির্ভাবের ভীষণ শান্ত কণ্ঠে দেখছে। কখন ফিরছেন কে জানে। এখন হাসপাতালের পোশাকটি পাল্টায়নি, হাতে ঘড়ি, চুলগুলো উসখুসে এখনো সেট করা। সে তাকে এত মনোযোগ দিয়ে তাকাতে দেখে আবির্ভাব ঠোঁট কামড়ে হেসে বলল, কি মাই লাভ, আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? আবির্ভাবের কথায় প্রচন্ড লজ্জা পেয়ে গেল। সে তার দৃষ্টি নত করলো। এই লোকটার মুখে কিছু আটকায় না,
সে শ্বেতা লজ্জায় মাটিতে যেন নুয়ে পড়তে ইচ্ছে করলো। মাথা নিচু করে কণ্ঠে বলল, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, খাবার দিচ্ছি। আবির্ভাব তৎক্ষণাৎ বুকে হাত চেপে নাটকীয় ভঙ্গিতে বলল, এভাবে যান ডেকো না মাই লাভ, হার্ট ব্রেক করে ফেলবো তো। এখন যদি আমার কিছু হয়, তোমার হিটলার ভয়ও নেই, আমাকে কে দেখবে? আবির্ভাবের কথায় আহম্মক বনে গেল শ্বেতা। আবির্ভাব লজ্জা পাওয়ার ভান ধরে বলল, এই তো এখনই আবার বলবে, বেশি ঝানঝান করো না জান, তাহলে কষে কয়টা চুমু দিয়ে দৌড় দিব কিন্তু, তখন লজ্জায় নুয়ে পড়বে। আবির্ভাবের কথায় কাশি উঠে গেল শ্বেতার। আবির্ভাব বাঁকায় সে গুনগুনিয়ে গাইল, বেবি জান বলেছে, হ্যালো জান বলেছে। বেবির মিষ্টি হাসির খুনসুটিতে টান লেগেছে। বেবি জান বলেছে, ও বেবি জান বলেছে, বেবি জান জান বলে আমার জান নিয়েছে। আবির্ভাব ঠোঁট কামড়ে হাসছে। সে তার ঢোক গিলে নিল। পাশে সোফায় থেকে সে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, তুমি এখানে এখনই রেডি হয়ে নাও, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। বলেই যেতে নিতে পেছন থেকে সে তা বলে উঠল, এটাতে কি আছে? আবির্ভাব দাঁড়িয়ে পড়ল। পুনরায় মুখ ঘুরিয়ে তাকিয়ে বলল, অ্যাজ এ স্মল গিফট ফর মাই লাভ। সে তা অবাক হলো। প্যাকেটের ভেতরে তাকাতে দেখলো খুব সুন্দর সিম্পল সাদা রঙের লাল পাড়ের একটা শাড়ি, সাথে ম্যাচিং করা লাল ব্লাউজ, পেটিকোট। সে তা বিষময় মুখ হা হয়ে গেল। গোল গোল চোখে তাকিয়ে রইল আবির্ভাবের পানে। আবির্ভাব মৃদু হেসে সে তার পাশে বসলো। মধুর কণ্ঠে বলল, পছন্দ হয়নি মাই লাভ? সে তার মুখ দিয়ে কিছু বলল না। আচমকা আবির্ভাবকে জড়িয়ে ধরলো, বলল। থমকে গেল আবির্ভাবের। হৃৎপিণ্ড যেন ধুক ধুক করছে। আবির্ভাব শুকনো ঢোক গিলে নিল, গলা ভেজালো। কাপা হাতে দুটো তার নিচের দিকে জড়িয়ে ধরলো সে তার পিঠ। একটু সামান্য ছোঁয়াত পাওয়ার আকাঙ্ক্ষায় আবির্ভাব দিন রাত গলাকাটা মুরগির মতো ছটফট করত। কি দহনে যে বুক পুড়িয়েছে তা কেবল সেই জানে। মনোবিজ্ঞানের শত শত বই ঘেটেও এই আকর্ষণের কোনো কারণ খুঁজে পায়নি আবির্ভাব। তা যে সকল থিওরি থেকেও অন্যরকম। এই অনুভূতি যে কোনো থিওরি মানতে নারাজ, অথচ ছোট বুকের এই উত্তল সাগরের পরিধি বাড়ছে দিন দিন। আবির্ভাব অজ্ঞ নয় যে সব বোঝে। এটাও জানে ভবিষ্যতে হয়তো তাদের এই সুখকর দিন নাও থাকতে পারে। প্রথমে দেখতেই এক পঞ্চদশী কন্যাকে সে মনে হারিয়েছিল। সে নিজে আটকে পড়েনি, তাহলে আজ কিভাবে আটকাবে? সে তার শক্ত হতেই আবির্ভাবের পিঠ খামচে ধরল। তখন আবেগ সামলাতে না পেরে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখন বুক থেকে মাথা তুলে লজ্জায় নুয়ে পড়ল মেয়েটা। তার উষ্ণ নিঃশ্বাসের বর্ষণে আবির্ভাবের ভেতরটাও যেন অশান্ত হয়ে গেল। আবির্ভাব সে তার মাথায় হাত বুলিয়ে বলল, পছন্দ হয়েছে? হুম। বুকে মাথা রেখে লাজুক কণ্ঠে জবাব দিল শ্বেতা। আজকে কেন আসতে বলেছিলাম জানো? হুম, আমি কাল ইন্ডিয়া চলে যাব। আবির্ভাবের কথায় চমকে উঠল শ্বেতা। অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি এখানে আরো কিছুদিন থাকবো, এরপর যান প্লিজ, না হলে আপনাকে আর দেখতে পাবো না। আবির্ভাব মুচকি এসে শ্বেতার মাথায় চুমু এঁকে আদরে কণ্ঠে বলল, পাগলি মেয়ে, তুমি কি সারা জীবন এভাবে থাকতে চাও? আমার হতে চাও না চিরতরে? আবির্ভাবের কথার মর্মত্ব বুঝতে পেরেই গায়ের লোম যেন খাড়া হয়ে গেল। সে তার অজানা অনুভূতিতে শিহরণ জাগলো। আবির্ভাব কি বলতে চাচ্ছে? সে তার বুকের ভেতরটা সুখ সুখ অনুভূতিতে যেন ভরে উঠল। তার চাহনি দেখে আবির্ভাব বলল, মাই লাভ, তুমি কি শাড়ি পরতে পারো নাকি হেল্প করবো আমি? সে তো লজ্জা পেয়ে আবির্ভাবকে ঠেলে ঠুলে সরিয়ে দিল। লজ্জায় গাল মুখ লাল হয়ে গেছে। আবির্ভাব বুকে হাত চেপে শুয়ে পড়ল। হায় আমার লজ্জাবতী। সে তো এবার সাহস করে আবির্ভাবকে ঠেলে উঠিয়ে দিল। লজ্জা গুটিয়েই বলল, আরেকটা বেফাস কথা বলবেন না বদলোক, ওয়াশরুমে যান, আমি নিজে নিজে শাড়ি পরতে পারি। আবির্ভাব মাথা নুয়ে বলল, জো হুকুম মহারানী বলে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পর আবির্ভাবের কোনো সাড়া দিচ্ছে না দেখে সে তো অবাক কণ্ঠে বলল, শাড়ি পরা শেষ। আসলটা গায়ে জড়িয়ে ওয়াশরুমের দরজায় সিটকিনি খুলে দিল। সাথে সাথে কোমরের হ্যাঁচকা টান অনুভব করলো শ্বেতা। ভয়ে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল। এক সেকেন্ডের মধ্যেই চোখ পিটপিট করে পিঠ ঠেকালো ঠান্ডা দেওয়ালে। ভয় থরথর করে কেঁপে উঠল তনু শরীর। সেকেন্ড মিনিট অতিবাহিত হওয়ার আগেই যখন কিছু হলো না, তখন ধীরে ধীরে চোখ মেলে তাকালো শ্বেতার। সাথে সাথে একজোড়া গভীর চোখে নেশালো চোখের দৃষ্টিতে সরাসরি শ্বেতার বুকে এসে বিঁধল। আবির্ভাব চোখে চাহনিতেই
বর্তমানে মারাত্মক নেশালো এক দৃষ্টে তাকিয়ে আছে শ্বেতার দিকে। শ্বেতা এক চোখে সেদিকে তাকিয়ে সেকেন্ডে কয়েক চোখ সরাতে চাইলেও শ্বেতা থরথর করে কাঁপতে থাকলো মুহূর্তেই। গোলাপি পাপড়ির ঠোঁটগুলো যেন কেঁপে উঠল। পাকা লাল আঙ্গুর, গাল দুটো রক্তলাভ, চোখগুলো ভারী হয়ে উঠেছে, চোখের পাপড়িও পান পাতার মতো অপরূপ রূপের বাহার। চুলগুলো খোলা, লাল পাড়ে সাদা শাড়িতে কোমলীয় ফর্সা শরীরটা যেন অনেক লোভনীয় লাগছে। আবির্ভাবের মন চাইল মাখনের মতো শরীরটা তছনছ করে দিতে, বিরাট বিরাট কামড় বসাতে। আবির্ভাব নিজের ভাবনাগুলো গুটিয়ে নিল মুহূর্তে। মারাত্মক চলনাময়ী মায়াবী এই নারী। বলেছি তোমায়, এখান থেকে আমার নিজের করে সামলানো মুশকিল। সে আবির্ভাবের ওভাবে তাকিয়ে থাকা দেখে নিজেই লজ্জায় মিয়ে গেল। আবির্ভাব এসব অবলোকন করে দিশেহারা হয়ে যাচ্ছে নিজেই। তোমায় যদি একটু ছুঁয়ে দেই, তুমি কি খুব বেশি রাগ করবে মাই লাভ? বিশ্বাস করো, বেশি না, একটু। আবির্ভাবের কথা আকস্মিক বোকা বনে গেল শ্বেতা। অগু চোখে তাকিয়ে আছে আবির্ভাবের নিঃশক্ত চোখ জোড়ার দিকে। আবির্ভাব চোখে মুখে কামনা জোয়ার দিচ্ছে। আবির্ভাব আর নিজের বাসনা চাপাতে পারল না। নিজের ডার্ক ব্রাউন ঠোঁট জোড়া ধীরে ধীরে ডুবিয়ে দিল সে তার তুলতুলে গলায়। শাড়ির ফাঁক গলিয়ে গলায় হাতে আঙ্গুলে আলতো করে চালিয়ে দিল উষ্ণ উদরে। আচমকা এমন আক্রমণে আঁতকে উঠল শ্বেতা। বিনা মেঘে বজ্রপাতের মতো সারা শরীরে রক্তপ্রবাহ শুরু হলো। হাত পা সহ সারা শরীরে কম্পন অনুভূত করল সে। নিজের অজান্তে আবির্ভাবের চুলের ভাঁজে হাত চলে গেল। আবির্ভাব অসংযুক্ত ঠোঁটে স্পর্শী নিঃশ্বাসটুকু যেন নাকের ডগায় আছড়ে পড়ল। এক অনুভূতির জোয়ারেই অনুভূতি সে তার 19 বছরের জীবনে আগে হয়তো কখনো অনুভব করেনি। আবির্ভাবকে জড়িয়ে ধরে বহুবার, তবু এমন হয়নি কখনো। সে তার শরীরে মৃদু কম্পন পুরুষালী উন্মাদনা যেন আরো বাড়িয়ে দিল। আবির্ভাবের দুহাতে দেওয়ালের সাথে সাথে কোমরে চেপে ধরল সে তাকে। সে তার কম্পনরত গোলাপি ঠোঁট জোড়ার আবির্ভাবের মাথা খারাপ করে দিচ্ছিল। সে গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দ্বারা শিমুল তুলোর মতো কোমল ঠোঁট দুটোই একবার স্লাইড করলো। মনে মনে ভাবলো, এত সফট কেন, এত আকর্ষণীয় কেন হবে এই ঠোঁট জোড়া? তোমার এমন অদৃশ্য চুম্বকীয় আকর্ষণে আমি যেন খেয়ে হারাই শ্রেতা। এত গভীর স্পর্শে ধীরে ধীরে ঝাঁকি দিয়ে উঠল সে তার শরীর। অবশ্যই আসলো যেন ধীম ভাবে। এত গভীর ভাবে সে কখনো আগে কাউকে ছুঁয়ে দিতে পারেনি। এত গভীর স্পর্শে শরীর ঝাঁকি দিয়ে উঠল সে তারও। শরীর অবশ্যই আসছে যেন অনিমিষে। সে তা মাত্র 2 মিনিটে হাড়ে হাড়ে বুঝে গেছে এই মানুষের ভালোবাসার ধরন অনেকটাই গ্রেসিভ। তাই লাভ বাইট বেশি যন্ত্রণাদায়ক, তবুও ঠোঁটে ঠোঁট কামড়ে হজম করে নিল শ্বেতা। আবির্ভাব পাগলামোটা বাড়ল। সে বেশি পাগল হতে চায় না, নয়তো এই কোমলতার শোল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মুহূর্তে। আবির্ভাব হ্যাঁচকা টানে শ্বেতাকে বুকের সাথে জড়িয়ে নিল। বড় নিঃশ্বাস ফেলে বারান্ত কণ্ঠে বলল, আজ ছেড়ে দিচ্ছি মাই লাভ, কিন্তু একদিন এমন আসবে যেদিন এক চুল পরিমাণও ছাড় পাবে না তুমি। ভেঙে চুরে গড়িয়ে যাবে আমার মধ্যে। আজকে টুকু ট্রেলার ছিল, মুভিটা তোলা থাকলো। সে তার লজ্জায় মুখ লুকালো আবির্ভাবের বুকে। আবির্ভাব সে তাকে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ঘরের উজ্জ্বল আলোয় দেখতে পেল স্বর্গরাজ্যের মতোই এক অপ্সরী দাঁড়িয়ে তার ঘরে, যার কোমল স্নিগ্ধ চেহারার মাধুর্যে আবির্ভাবের সাদা কালো রঙের ঘরটা যেন আজ রঙিন হয়ে উঠেছে। গলায় জলজল করছে আবির্ভাবের আঁকা দক্ষ চিহ্নগুলো। তবে কিছু একটা ভেবে তৎক্ষণাৎ ভুরু কুঁচকে ফেলল আবির্ভাব। মনে মনে বলল, এত ভারী অন্যায়। আমি কিছু দিলাম, বিনিময়ে আমি কিছু পেলাম না। সে তো কিছু বলতে যাচ্ছিল, তৎক্ষণাৎ ঝড়ের বেগে সামনে নিল আবির্ভাব। নিচু হয়ে শার্টের কলারে সরিয়ে হাতের ইশারায় বলল, নাও বাইট মি। এক উদ্ভট কটায় আহমক বনে গেল শ্বেতা। মৃদু আওয়াজে বলল, হোয়াট? ইয়েস, বাইট মি মাই লাভ। সে তার আবির্ভাবের বুকের মৃদু ধাক্কা দিল যেন। মুখে চাপা কণ্ঠে তেজিতা ফুটিয়ে বলল, পাগলের সাথে থাকতে থাকতে আপনার কি পাগলামি রোগ ধরেছে? দিলে বলুন, পাগলা গারতি দিয়ে আসবো। আবির্ভাব এই ভুল বদল দেখে পুনরায় ভুরু কুঁচকে নিল। একটু আগেই তো লজ্জায় মিশে যাচ্ছিল, আর এখন আবার ধমকাচ্ছে। আসলে মেয়ে মানুষের মন বোঝা থেকে জিলাপির প্যাচ বোঝা অনেক সোজা। আবির্ভাব একটু ভাব নিয়ে বলল, আমি কাউকে ফ্রিতে কিছু দেই না। আমি আমার কাছ থেকে তুমি যা নিয়েছো তার বিনিময়ে আমাকে ফেরত দিতে হবে। সেটা কপাল কুঁচকে বলল, কি নিলাম আপনার কাছ থেকে? আবির্ভাব বাবা লজ্জা পাওয়ার ভান ধরে বলল, ইস,
এর মধ্যে ভুলে গেলে মাই লাভ? একটু আগে যা যা করলাম তা কি আবার রিপিট করবে না? ওটা তো আমার ছিল, না দিলে কিন্তু প্রবলেম নেই, আমি পরে উসুল করে নিব। শ্বেতা পুনরায় লজ্জায় লাল হয়ে গেল। আবির্ভাব ঠোঁট কামড়ে হাসলো। সে তার চারপাশে ঘুরঘুর করতে করতে বলল, লজ্জা পেলে তো হবে না মাই লাভ, আমার কাছ থেকে কতটুকু নিয়েছো তা আমার চাই, আমাকে দিতে হবে। শ্বেতা বলল, আপনি আসলে কি চান বলুন তো? লাভ বাইট কি? কড়া করে দাও, এই যে এইখানে, বলে গালে গিয়ে দিল আবির্ভাব। সে তার নিজের অবাকত্ব ছেড়ে বাঁকা হাসলো, ভুরু উঁচিয়ে বলল, আমাকে হালকা ভেবে নেবেন না ডক্টর রায়চৌধুরী, আমার কামড় দিলে কিন্তু মাংস তুলে নিব। উফ মঞ্জুর, আমার রক্ত মাংস সব খেয়ে ফেলো। শ্বেতা পুনরায় বাঁকা হাসলো। আবির্ভাব চোখে চোখ রেখে একদম কাছে চলে এলো। আবির্ভাবের পায়ের পাতায় পা দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো। আবির্ভাব এক দৃষ্টে তাকিয়ে শ্বেতার চোখের গভীরে। শ্বেতা দুহাতে আবির্ভাবের শার্ট চেপে ধরে মাথা নিচু করলো। বিশাল একটা হাঁ করে বসে দিল দাঁত আবির্ভাবের গলায়। আবির্ভাব ব্যথায় তীব্রতায় চোখ কুচকে বন্ধ করে নিল। ব্যালেন্স হারিয়ে শক্ত করে জড়ে নিল সে তার কোমর, তবে বেশি জোরে না, তাই খুব ব্যথা পেল না। সে তা কামড় দিয়ে ধরে রাখতেই তো রেখেইছে, যেন মাংসগুলো তুলে নেওয়ার অপেক্ষা। তবুও ব্যথাটা যেন পেয়ে কোমরে চেপে ধরে হাসলো আবির্ভাব। ব্যথাতুর কণ্ঠে বলল, আই লাইক ইট। সাথে সাথে ছেড়ে দিল শ্বেতা। ব্যস্ত হয়ে পড়ল আবির্ভাবে কতটা ব্যথা পেয়েছে দেখতে। সে তার তাড়াহুড়ো দেখে আবির্ভাব মুখ বাঁকিয়ে বলল, ব্যথা দিলে আদর দেখাচ্ছ কেন মাই লাভ? আবির্ভাবের অনেক ব্যথা পেয়েছে বুঝতে পেরে অনুশোচনায় সে তার চোখ টলমল করে উঠল। সে আবির্ভাবকে ব্যথা দিতে চায়নি। আবির্ভাব হেসে বলল, সব ব্যথায় ব্যথা থাকে না প্রিয়, বাট আরেকটু জোরে দিতে পারো। সে তার ভীষণ মায়া হলো আবির্ভাবের প্রতি। অভিযোগও কি দরকার ছিল কামড়াতে বলার? আবির্ভাব আর কিছু বলতে চাইল, তবে শুনল না সে তা। মুখ ফুলিয়ে বসে থাকলো বিছানার ওপর। অভিমানে উঁচু গলায় গাল দুটো দেখে আবির্ভাবে ভীষণ আদর আদর পেল, তবে নিজেকে সামলে নিল সে। আরেকটু এগিয়ে এসে সেন্টার টেবিলের ওপর রাখা আরেকটা কাগজ মোড়ানো প্যাকেট হাতে নিল। আচমকা পায়ে কারো স্পর্শ পেতে চমকে উঠল সে তা। তড়িৎ বেগে তড়িৎ বেগে চোখ উঁচিয়ে তাকালো। আবির্ভাব ও ব্যাপারটা নিজের উরুর ওপর রেখে সযত্নে আলতো আলতা পরিয়ে দিচ্ছে। আবির্ভাবের গায়ে নিজের পা দেখে হকচকে গেল শ্বেতা। চটপট করে সরিয়ে নিতেই পায়ে টান ধরলো। আবির্ভাব চেপে ধরলো। চাপা বিরক্তি নিয়ে প্রকাশ করলো, ডিস্টার্ব করো না মাই লাভ। শ্বেতা অনুরোধ করে বলল, প্লিজ পা ছাড়ুন, আপনি গুরুজন। আবির্ভাব মৃদু হেসে বলল, আরে কিছু বলতে পারো না? শ্বেতা আবির্ভাবের ফর্সা দু পায়ের গোড়ালিতে আলতা দিয়ে লাল রং করিয়ে দিল। সেখানটায় চুমু আঁকলো। চুমুর শব্দে কেঁপে উঠলো শ্বেতা। আবির্ভাব বসা থেকে উঠে দাঁড়িয়ে শ্বেতার হাত ধরলো, কোমল কণ্ঠে বলল, আর যদি তোমার কাছে কিছু চাই আমায় দেবে মাই লাভ? শ্বেতা অবুঝ চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব হাতের কবজি চেপে ধরে বলল, চলো আমার সাথে। শ্বেতা কোনো দ্বিরুক্তি ছাড়া আবির্ভাবের পিছু গেল। আবির্ভাব ডাইনিং রুমে থেকে অন্য একটা ঘরে প্রবেশ করলো, আর সেই ঘরের চৌখাটে আটকে গেল শ্বেতা। ভেতরে প্রবেশ না করে ঠায় দাঁড়িয়ে রইল। হাতে টান অনুভব করতে পেছনে প্রশ্নোক্ত চোখে ফিরে তাকালো আবির্ভাব। শ্বেতা মাথা নিচু করে নিল, নত কণ্ঠে বলল, ক্ষমা করো আবির্ভাব, আমি এক বিধর্মী হয়ে তোমার উপাসনা কক্ষে প্রবেশ করতে পারবো না। এতে হয়তো তোমার উপাসনা কক্ষের অপমান হতে পারে। শ্বেতা কথায় হাসলো আবির্ভাব। শ্বেতার কাছে এসে দাঁড়ালো। আবির্ভাবের কুলদেবী মা ভবানী দিকে তাকিয়ে একদৃষ্টে বলল, মায়ের কাছে সকল সন্তানই সমতুল্য। ধর্ম বর্ণ মানুষের তৈরি, বিভেদ মানুষের তৈরি, কিন্তু মা তার সন্তানদের মধ্যে কোনো বিবিচার করে না। মায়ের নিকট একই সৃষ্টি, সকল প্রণিকুল, সকলেই সমান। তারপর সে তার দিকে তাকিয়ে বলল, তোমার ধর্ম কি বলে আমি জানি না, তবে তুমি নিশ্চিন্তে প্রবেশ করতে পারো। সেটা দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হলো। সে তার ভাবনায় তলিয়ে যেতে আবির্ভাব তাকে হ্যাঁচকা টানে কোলে তুলে ঠাকুর ঘরে প্রবেশ করলো। হকচকিয়ে গেল সে। আবির্ভাব তাকে মা ভবানীর সামনে এনে দাঁড় করালো। সে তো অবাক চোখে তাকিয়ে আছে আবির্ভাবের দিকে। আবির্ভাব সে তার দুগালে হাত রেখে রুড়ো কণ্ঠে বলল, আমি জানি না সামনে কি হতে চলেছে, কিন্তু আমি তোমাকে আমার পূর্ণ সহধর্মী হিসেবে দেখতে চাই মাই লাভ, তোমাকে আমার ঘরের বউ রূপে দেখতে চাই। সে তো চমকে উঠলো আবির্ভাবের দিকে তাকিয়ে। এসব কি বলছে আবির্ভাব? মা ভবানীকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করতে চাই। সে তা ঢোক গিলে নিল। কি বলছে আবির্ভাব? এটা কিভাবে?
হতে পারি। আবির্ভাবের চোখে চোখ রেখে কাতর কণ্ঠে বলল, আমি জানি না এভাবে বিয়ে হবে কিনা, বা এভাবে আদৌ কি বিয়ে হয়, কিন্তু আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে চাই। সেটা তলতলে লাগলো, কিন্তু আবির্ভাব এটা হয় না, বুঝার চেষ্টা করো। সে তার কথা সম্পূর্ণ করার আগে আবির্ভাব তর্জনী আঙুল দিয়ে সেটার ওষ্ঠ চেপে ধরে তীব্র অধিকার বোধ দেখিয়ে বলল, চুপ, আমি কিছু শুনতে চাই না। আই ট্রু ম্যারি ইউ রাইট নাও। সে তো অসহায় চোখে তাকিয়ে আবির্ভাবের দিকে। এবারও করুণ দৃষ্ট সম্পূর্ণ উপেক্ষা করলো আবির্ভাব। মা ভবানীর পায়ে রাখা শাখা পলা তুলে কপালে ঠেকে প্রণাম করলো, অতঃপর সুন্দর করে লাল সাদা রঙের দুটো দুটো করে 4টা শাখা চুড়ি পরিয়ে দিল সে তার হাতে। কিছু বলতে পারল না সে, তা কেবল নির্বিকার হয়ে তাকিয়ে রইল। মন থেকে সেও হয়তো বাধা দিতে চায় না। আবির্ভাব এবার মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুরের কৌটা থেকে এক চিমটে সিঁদুর তুলে সে তার ফাঁকা সিঁথি রাঙিয়ে দিল। এক নিষিদ্ধ প্রাপ্তির সুখে চোখ বন্ধ করে নিল সে। তার চোখ বন্ধ করে চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। তা কিন্তু সুখের। আবির্ভাব বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল। সে তার হাতে শাখা পলা সিঁথি ভর্তি সিঁদুর দেখে আবির্ভাবের বক্ষপিঞ্জর কেঁপে উঠল। কেমন অনুভূতি হলো তা হয়তো প্রকাশের ভাষা নেই আবির্ভাবের কাছে। সিঁদুর পরায় পুনরায় মুখটা পাল্টে গেছে। লাল পাড়ে সাদা শাড়ি, হাতে শাখা পলা আর সিঁথি ভর্তি সিঁদুর রাঙানো রমণীকে দেখে আজ প্রথমবারের মতো আবির্ভাবের বউ মনে হলো নিজেকে। হ্যাঁ, এটা আবির্ভাবের বউ, নিজের বউ। সে তা দাঁড়িয়ে থেকে ডুকরে কেঁদে উঠল। ঝড়ের বেগে আছড়ে পড়ল আবির্ভাবের বুকে। নিচে হচ্ছে লেখিকার নোটস। ভালো না লাগলে ইগনোর করবেন, কিন্তু কেউ আমাকে পার্সোনালি আক্রমণ করবেন না। আর হ্যাঁ, এভাবে কখনো বিয়ে হয় না, তাই ওদের বিয়েটাও বৈধ নয়। আবির্ভাবের বৈধ স্ত্রী একজনেই, আর সে হচ্ছে দেবী। তারপরে আবার গল্প। দুজনেই ধর্ম থেকে, কোনোভাবে বিয়ে হয় না। গল্প নাকি নোটস? আচ্ছা যাই হোক, আমি পড়ি। হ্যাঁ, দুজন 2 ধর্মের থেকে, কোনো মতেই বিয়ে হয় না, কোনো মতেই হয় না, আর কোনোভাবেই না। আমাদের মুসলিম ধর্মেও হয় না, হিন্দু শাস্ত্রেও 8 প্রকারের বিবাহ রীতিমতের কথা উল্লেখ আছে। ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপ, গন্ধব, অসুর, রাক্ষস, পৈশাচ। এই 8 প্রকার বিবাহ রীতিমতো প্রচলিত কাল থেকেই প্রচলিত হয়ে আসছে, প্রাচীন থেকে, যদি এখন এসব নেই। এখন সব জায়গাতেই ব্রাহ্ম বিবাহ প্রচলিত। যা হোক, শঙ্খ 7 পাকে বাঁধা, মাল্যদান, কন্যা সম্প্রদাহ ইত্যাদি বিধিনিষেধ সম্পন্ন করতে হয়। তবে হিন্দু ধর্মে সিঁথির গুরুত্বপূর্ণ, তবে একমাত্র নয়। আর আবির্ভাবের ক্ষেত্রে বিয়ে করেছে ওইটা গন্ধবিবাহ রীতি, সেখানে এত কিছুর প্রয়োজন পড়ে না। শুধুমাত্র পাত্রপাত্রীর সম্মতি, ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে সিঁদুরদান করলেই হয়। তবে সেটা শর্ত সাপেক্ষে দুজন একই ধর্মের হতে হয়। তবে নইলে সেই বিবাহ নাকচ হিসেবে ফলাফল শূন্য, কোনো ধর্মে এটা স্বীকৃতি দেবে না। এক্ষেত্রে সিঁদুরের বৈধতার চিহ্ন থাকে না, সাজসজ্জার অংশ হবে, এই আর কি। তাই সে তার আবির্ভাবের বিয়েটা সম্পূর্ণ নির্ধক। এটা মুসলিম মেয়েকে সারাদিন হিন্দু বলে ঘোষণা দিলেই সেটা মুসলিম মেয়ে হিন্দু হিসেবে বিবাহ সম্পূর্ণ হতে পারে না। বা একটা হিন্দু ছেলে সারাদিন কবুল বললেও, মুখে ফেনা তুলে ফেললেও তার বিয়েটা কখনো কবুল হয় না। ধর্মীয় বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীদের একই ধর্মে স্থাপিত হতে হয়। তাই আমাকে নিয়ে অযথা সমালোচনা করবেন না। এগুলো স্বাভাবিক আবেগবশে মানুষ আর অনেক কিছুই করে, তাই কেউ অযথা মূর্খের মতো কথা বলবেন না। আশা করি আমি কি বোঝাতে চাইছি সেটা বুঝেছেন। দুজন 2 ধর্ম থেকে কোনোভাবেই বিয়ে হয় না, কোনো মতেই না। এমনিতেও হিন্দু শাস্ত্রের সাথে আমাদের শাস্ত্রের কোনো মিল নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, বা গল্পটা কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ সকলকে।